অলরাইট। সো লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে মেমোরির পেজিং অ্যান্ড স্টাফস এগুলো নিয়ে আসলে খুব ব্রিফ ডিসকাশন করছি। তো আমরা অলরেডি জানি যে আসলে একটা প্রসেসকে আমরা পেজে ভাগ করে নিই অ্যান্ড দেন ওই পেজগুলো আসলে আমরা মেন মেমোরিতে লোড করে কাজ করি। সো ওইটারই আসলে একটা কন্টিনিউশন আজকে আমরা দেখব যে আসলে জিনিসটা কি। সো ফ্রেমের কনসেপ্টটা যেটা ছিল যে আমরা বেসিক্যালি র্যামের ভিতরে যেটা দেখতেছিলাম যে আমাদের যে একটা প্রসেসকে যখন আমরা মাল্টিপল পেজে ভাগ করতেছি ওই পেজগুলোকে আমরা আসলে মেমোরির কোন ফ্রেমে আসলে অ্যালোকেট করব, কারণ আসলে মেইন মেমোরিতে যদি ফাঁকা জায়গা না থাকে তাহলে তো আমরা আসলে কোনো প্রসেসের পেজকে আসলে সেখানে অ্যালোকেট করতে পারতেছিলাম না। সো সেটার জন্য আমরা আসলে যে জিনিসটার দিকে লুক আপ করি সেটা হচ্ছে ফ্রি ফ্রেম লিস্ট। সো আমরা এখানে দেখি 14, 13, 18, 20, 15, 14, 13, 15, 18, 20 এই জায়গাগুলো কিন্তু আসলে ফাঁকা আছে, এবং এই জায়গাগুলোতে কিন্তু আমরা কিন্তু এই প্রসেসের যে পেজগুলো আছে সেই পেজগুলোকে আসলে স্পেস প্রোভাইড করতে পারি। সো বেসিক্যালি এটাই করা হয়েছে। এখানে দেখেন পেজ 1, পেজ 0, পেজ 2, পেজ 3, এবং আমরা অলরেডি বুঝতেছি যে এটা আসলে এই জিনিসটা মানে সিকোয়েন্সিয়ালি হওয়াটা ম্যান্ডেটরি না, ফাঁকা জায়গায় এক একটা পেজ চলে যাবে অফ এ প্রসেস। এই জিনিসটা অলরেডি আমরা জানি। সো এখানে আমরা দেখতেছি যে পেজ নং 0, 1, 2, 3 পেজ নং, এবং এই পেজগুলোর কোরেসপন্ডিং ফ্রেম নং হচ্ছে এখানে দেওয়া আছে 14, 13, 18, 20। সো পেজ 0 গেছে 14 নাম্বার পেজে, পেজ 1 গেছে 13 নাম্বার ফ্রেমে, পেজ 2 গেছে 18 নাম্বার ফ্রেমে, এবং পেজ 3 গেছে 20 নাম্বার ফ্রেমে। সো এটা ছিল বিফোর অ্যালোকেশনের চেহারাটা র্যামের বা মেইন মেমোরির, এটা হচ্ছে আফটার অ্যালোকেশনের চেহারাটা মেইন মেমোরি, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা লাস্ট ক্লাসেও ডিসকাস করছি অ্যালং উইথ অল দিস ম্যাথ অ্যান্ড স্টাফ। সো এবার আমরা আসলে একটু যে জিনিসটা শুরু করছিলাম লাস্ট ক্লাসে আর একটু, সেটা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন অফ পেজ টেবিল। আমরা অলরেডি এই জিনিসটা জানি যে পেজ টেবিলটা কোথায় থাকে। লাস্ট ক্লাসে আমরা বলতেছিলাম যে পেজ টেবিলটা আসলে মেইন মেমোরিতেই থাকে, কারণ আমাদের তো আসলে পেজ টেবিলটার মেইন কাজ কি, যে একটা প্রসেসকে একটা পেজ টেবিলের মেইন কাজটা কি ছিল, যে আমার হচ্ছে প্রসেসটার কোন ফ্রেমে ম্যাপ হয়েছে, পেজ নং, ফ্রেম নং, এটা দেখে আমরা আসলে বুঝতে পারি যে কোন পেজটা কোন ফ্রেমে মেমোরি ম্যাপ হয়েছে। তো এই টেবিলটা, এই পেজ টেবিলকে অনেকে আমরা পিএমটি ডাকি, এই জিনিসটা কিন্তু আসলে মেইন মেমোরিতেই রিলোকেট অবস্থায় অ্যালোকেটেড অবস্থায় থাকে। সো ওইটাই আসলে বলা হয়েছে যে পেজ টেবিল বেস রেজিস্টারের কাজ কি, পয়েন্টস টু দ্য পেজ টেবিল। সো লেটস সে এটা যদি আমার একটা মেইন মেমোরি হয়, লেটস সে এই মেইন মেমোরিতে কিন্তু আসলে অনেকগুলো ফ্রেম আছে। এখন আমার কিন্তু আসলে এক্স্যাক্টলি জানা দরকার যে মেইন মেমোরির ঠিক কোন পয়েন্টে আমার আসলে পেজ টেবিলের স্টার্টিং পয়েন্ট, মানে মেইন মেমোরির কোন জায়গাটাতে গেলে আমি আসলে পেজ টেবিলের স্টার্টিং পয়েন্টটাকে খুঁজে পাবো। সো বেসিক্যালি দিস ক্যান বি দিস পার্ট অর দিস পার্ট অর দিস পার্ট। সো বেসিক্যালি একটা পেজ টেবিল বেস রেজিস্টারের রেসপন্সিবিলিটি হচ্ছে যে মেইন মেমোরির কোন ফ্রেমে, এখানে তো 1, 2, 3, 4, 5টা ফ্রেম আছে, এই 5টা ফ্রেমে ঠিক কোন ফ্রেমে থেকে আমার পেজ টেবিলটা অ্যালোকেট আছে সেই জায়গাটার সন্ধান দেওয়া। সো লেটস আমি চিন্তা করতে পারি ফর এক্সাম্পল পারপাস যে আমার হয়তো এই জায়গাটাতে এই স্পেস পুরাটুকুতে একটা পেজ টেবিল আছে, এই জায়গাটাতে একটা পেজ টেবিল আছে। তো অবভিয়াসলি আমরা বুঝতে পারতেছি যে এই পুরা মেইন মেমোরির যে ফ্রেমিংয়ে কনভার্ট করা হয়েছে জিনিসটাকে, তার মানে এই জায়গাটা পার্টিকুলারলি এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট ফর মাই পেজ টেবিল অর ফর মাই ডিজায়ার্ড পেজ টেবিল। সো ওইটাই বলতেছে যে পেজ টেবিল বেস রেজিস্টারের কাজ হচ্ছে যে স্টার্টিং পয়েন্ট অফ দ্য পেজ টেবিলকে পয়েন্ট করা। দেন বলতেছে পেজ টেবিল লেংথ রেজিস্টার ইন্ডিকেটস সাইজ অফ দ্য পেজ টেবিল। সো একটা পেজ টেবিল আসলে কতটুকু বড় সেটাও কিন্তু আসলে অ্যাট দ্য সেম টাইম আমার জানা প্রয়োজন, যে পেজ টেবিলের লেংথটা কতটুকু। সো ওইটা ইন্ডিকেট করার জন্য যে জিনিসটা রাখা হয়েছে ইন্ডিকেটস দ্য সাইজ অফ দ্য পেজ টেবিল। সো এই পেজ টেবিলটা আসলে সাইজ কত এটাও কিন্তু আমার জানা প্রয়োজন। একটা হচ্ছে আমার পেজ টেবিলটা পয়েন্ট করে আছে, একটা রেজিস্টারের কাজ হচ্ছে পেজ টেবিলটা মেইন মেমোরি কোথায় আছে সেটাতে পয়েন্ট করে থাকে। আরেকটা রেজিস্টার আমাকে অ্যালোকেট করা আছে, সেটার নাম হচ্ছে পেজ টেবিল লেংথ রেজিস্টার, যেটার কাজ হচ্ছে যে এই যে পেজ টেবিলটা সেটা আসলে কতটুকু বড় সেটা আসলে আমাকে ইনফরমেশনটা দিবে হচ্ছে পেজ টেবিল লেংথ রেজিস্টার। এখন কথা হচ্ছে যে আসলে পেজ টেবিল লেংথ রেজিস্টারটা প্রয়োজন কি। আপনাদের যদি খেয়াল থাকে আমরা কিন্তু লাস্ট ক্লাসে বলছিলাম যে একটা পেজকে যখন একটা প্রসেসকে যখন আমি মাল্টিপল পেজে ভাগ করে ফেলতাম সেটার কিন্তু আসলে একটা লজিক্যাল অ্যাড্রেসিং ছিল। ইফ ইউ গাইজ রিমেম্বার যে এই যে দেখেন এখানে একটা পেজ ছিল, এই পেজটাকে আমরা যদি এখানে একটা প্রসেসকে মাল্টিপল পেজে ভাগ করা হয়েছে, লেটস সে পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, এই প্রত্যেকটা পেজের কি হয়েছে আমার কিন্তু লজিক্যাল অ্যাড্রেসিং অ্যাভেলেবল আছে।
ঠিক আছে? এখন এই ইনফরমেশনটা বেসিক্যালি আমাকে যেই জিনিসটা সম্পর্কে ধারণা দিচ্ছে যে লজিক্যাল অ্যাড্রেস যে দেওয়া আছে এই লজিক্যাল অ্যাড্রেসগুলো কিন্তু দেখে আমি বুঝতেছি যে এটার একটা সার্টেন লেংথ আছে, মানে এই যে 16 বাইটের যে একটা অ্যাড্রেসিং আমি এখানে দেখতে পারতেছি, তার মানে আমি কিন্তু বুঝতেছি ডেফিনেটলি এটার একটা এটার একটা লেংথ আছে। সো লেটস সে আমার কিন্তু এটা 16 বাইট না হয় 32 বাইটও হইতে পারতো, ঠিক আছে? যে আমার আমার একটা প্রসেসের পেজিং, একটা প্রসেসকে আমি পেজিংয়ে এমনভাবে ভাগ করছি যে এটা হয়তো 32 বাইটের একটা প্রসেস ইন টোটাল, যেমন এইখানে এই টোটাল প্রসেসটা কিন্তু 16 বাইটের। তো একটা 32 বাইটের ক্ষেত্রে হয়তো এইটা আরো বড় একটা ছবি হয়তো আমরা বুঝতেছি। সো এই এই জিনিসটা কি ক্লিয়ার যে একটা প্রসেসের অ্যাড্রেসিং যে 16 বাইট হইলে সেটার প্রত্যেকটাকে যদি আমি প্রত্যেকটা পেজের সাইজ যদি 4 বাইট করে করি, তার মানে হইতেছে আমার টোটাল পেজ লাগতেছে 4টা, 4 4 16। আর যদি 32 বাইটের একটা প্রসেস হয় তাহলে সেটাকে যদি প্রত্যেকটা পেজের সাইজ যদি আমি করি 4 বাইট অ্যাজ ইউজুয়াল আগের মতোই, তার মানে আমরা কি বলতে পারি 32/4, তার মানে হচ্ছে 8। তার মানে আমার টোটাল এই প্রসেসটা 32 বাইটের একটা প্রসেসের যদি প্রত্যেকটা পেজের সাইজ যদি হয় 4 বাইট, তার মানে আমার আসলে টোটাল পেজের সংখ্যা হচ্ছে 8টা। সো এই এই জিনিসটা আসলে মেইনলি ডিসকাশনের কারণ হচ্ছে যে 32 বলতেছি বা 16 বলতেছি একটা প্রসেসের সাইজ, 32 বাইট বা 16 বাইট বলতেছি একটা প্রসেসের সাইজ, এইটা আসলে মিন করে যে আমার আসলে প্রসেসের লেংথটা কতটুকু। সো ওইটাকে আসলে বোঝার জন্য আসলে আমার এই পেজ টেবিল লেংথ রেজিস্টারটা আসলে বেশ ভালো একটা হেল্পফুল জিনিস, যেটা আসলে হেল্প করে এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে যে একটা প্রসেসের সাইজ কত। কারণ আপনি যদি আসলে পেজ টেবিলের সাইজ জানেন ফর এ পার্টিকুলার প্রসেস, আপনি আসলে সেই প্রসেসটার সাইজটাও জানতে পারতেছেন। So in this scheme, every data instruction access require two memory access, one for the page table and one for the data instruction. So এইখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আসলে আমি ডিসকাস করতে চাই যে এই বুলেট পয়েন্টটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে। সো খেয়াল করেন আমাদের প্রিভিয়াস ক্লাস ডিসকাশন থেকে আমরা বলছিলাম যে একটা প্রসেসকে আমরা কি করতেছি, আমরা মাল্টিপল পেজে ভাগ করতেছি, ঠিক আছে? দিস ইজ দ্য ফার্স্ট থিং, প্রসেসকে পেজ 1, পেজ 2, দেন পেজ 3, দেন পেজ 4, মাল্টিপল পেজে ভাগ করলাম, 4টা পেজে ভাগ করলাম লেটসে। এখন এই যে প্রত্যেকটা পেজ মেইন মেমোরির কোন ফ্রেমে যাবে সেই জিনিসটাও কিন্তু আমাদের জানা প্রয়োজন, এবং সেটার জন্য আমরা আসলে যেটা করতাম পেজ টেবিলের হেল্পটা নিতাম। সো পেজ টেবিলে আসলে কি ইনফরমেশন ক্যারি করতো, একটা হচ্ছে পেজ নং, পিজি নং, আর একটা হচ্ছে ফ্রেম নং। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমার হচ্ছে লেটসে পেজ 1 কোথায় যাচ্ছে, পেজ 2 কোন ফ্রেমে যাচ্ছে, পেজ 3 কোন ফ্রেমে যাচ্ছে, পেজ 4 কোন ফ্রেমে যাচ্ছে, অল দ্য ইনফরমেশনস আমরা কি করতেছি এইখানে ফ্রেমের মধ্যে লেটসে ফ্রেম 0, ফ্রেম 4, যেখানে যেই জায়গায় অ্যালোকেট করার সুযোগ পাইছে, ফ্রেম 5, ফ্রেম 1, এভাবে করে হচ্ছে ইনফরমেশনটা আমরা পেতাম যে প্রত্যেকটা পেজ কোন ফ্রেমে ম্যাপ করা হয়েছে এই ইনফরমেশনটা আমরা পেতাম। সো এইটুকু পর্যন্ত আমি বুঝলাম। এখন এখানে যে পয়েন্টটা তারা বলতে চাচ্ছে যে একটা সিপিইউ যদি চিন্তা করে লেটসে একটা সিপিইউ যাচ্ছে একটা প্রসেসের একটা পার্টিকুলার পেজকে এক্সিকিউট করতে। ফর এক্সাম্পল সিপিইউ যদি চিন্তা করে যে সে হচ্ছে লেটসে এই 4 নাম্বার যে পেজটা আছে সেটা সে টার্গেট, সেটাকে সে এক্সিকিউট করতে চায়, তাহলে কিন্তু আমরা বুঝতেছি সিপিইউ প্রথমে কি করবে, সিপিইউ প্রথমে এই পেজ টেবিলে লুক আপ করবে। ফার্স্ট অফ অল এই পেজ টেবিলে লুক আপ করে সে যেটা করবে, এই পেজটা মেইন মেমোরির কোন ফ্রেমে আছে সেই ফ্রেমটা সে খুঁজে বের করার ট্রাই করবে। লেটস সে 0, 1, 2, 3, 4, এটা আমার মেইন মেমোরি, ঠিক আছে, অলরেডি আছে। সো এটা আমার মেইন মেমোরি। এখন আমরা দেখতেছি যে লেটস আমি যদি এটার কাউন্ট যদি আমি একটু চেঞ্জ করে দিই তাহলে একটু আন্ডারস্ট্যান্ডেবিলিটি বেটার হবে, যে আমি জাস্ট এই জায়গাটার ভিতরে আমি 1 না দিয়ে আমি এখানে 3 করে দিই, ঠিক আছে? সো ফ্রেম নং দিলাম 3। সো আমি যদি এখন এই পেজটাকে এইখানে রাখি, আমি পেজগুলো আসলে বসাই দিই তাহলে মেবি আর একটু বেটার হবে বোঝার জন্য। এটা আমার মেইন মেমোরি। সো এখানে আছে পেজ 4, দেন 0 নাম্বারে আছে পেজ 1, এখানে আছে পেজ 1, এখানে তো অলরেডি পেজ টেবিল বসে আছে, এ ধরে নেন যে এই পেজ টেবিলটা আসলে এই পেজ টেবিলটা, ঠিক আছে? দেন হচ্ছে পেজ 4 আছে হচ্ছে আচ্ছা এখানে 2তে কেউ নাই, আমি একটু বেটার ভাবে আঁকি, দ্যাট উড বি মোর কনভিনিয়েন্ট টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা কেউ আমাকে একটু বলেন তো, আমি মেইন মেমোরিটা আঁকার সাথে সাথে যে কোন আমাদের প্রিভিয়াস ডিসকাশন থেকে
যে কোন পেজটা কোন ফ্রেমে যাবে, আমাকে একটু কেউ একটু হেল্প করেন তো এটা করতে। 0 1 2 3 4, কেউ একটু হেল্প করেন। পেজ 1 যাবে 0 নাম্বার ফ্রেমে। আমি বলে দিলাম এইখানে পেজ টেবিল আছে, পিএমটি মানে পেজ টেবিল বলতে এই পুরো পেজ টেবিলটাকে ইন্ডিকেট করতেছি। এখন পেজ 1 যাবে হচ্ছে এই নাম্বার টেবিল। এগুলাতে একটা ফ্রেম নাম্বার, ফ্রেম 1, লেটস সে ফ্রেম 0, ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3, ফ্রেম 4, ফ্রেম 5, ঠিক আছে। সো পেজ 1 যাবে বেসিক্যালি এই ফ্রেম 0-তে, পেজ 2 এইখানে যে পেজ 2টা আছে সে যাবে হচ্ছে ফ্রেম 4-এ। সো পেজ 2 যাবে ফ্রেম 4-এ, পেজ 3 যাবে কোথায়, ফ্রেম 5-এ। তারপরে আরেকটা পেজ কোনটা বাকি আছে, পেজ 4। ফ্রেম 3 তে যাবে পেজ 4। তাহলে পেজ 4 যাবে ফ্রেম 3-তে। সো বেসিক্যালি এই পেজ টেবিলটার দিকে তাকায় আমি আমার মেইন মেমোরিটাকে ফুল কমপ্লিট করলাম। এখন খেয়াল করেন এই যে একটা প্রসেস সিপিইউ আসলে এক্সিকিউট করতে চাচ্ছে, যেটা আমাদের ইনিশিয়াল গোল ছিল যে আমার সিপিইউ হচ্ছে এই পেজ 4-কে রিড করতে চায় বা এই পেজ 4 থেকে এই পেজ 4টাকে সে এক্সিকিউট করতে চাচ্ছে। সো এইটা যদি সে করতে চায় তাহলে তাকে আসলে কি করতে হয়, তাকে ফার্স্টে যেটা করতে হয়, প্রথমে খেয়াল করেন তাকে পেজ টেবিলের কাছে আসতে হয়। পেজ টেবিল থেকে পেজ 4-এর অবস্থানটা জানতে হয় যে মেইন মেমোরিতে সে কোথায় আছে। এখন আমার কোশ্চেন হচ্ছে সিপিইউ যখন পেজ 4-এর অ্যাকচুয়াল মেমোরি লোকেশনটা জানতে চাচ্ছে তখন কি সে মেমোরিতে একবার লুক আপ করতেছে না? কারণ পেজ টেবিলটা তো আসলে দিন শেষে আমার মেইন মেমোরিতে আছে। এই যে এখানে যে পেজ টেবিলটা সেটা কি মেইন মেমোরি বাদে অন্য কোথাও আছে? ইয়েস অর নো? মেইন মেমোরিতে। হ্যাঁ, বুঝি নাই, একটু জোরে বলেন। নো স্যার। শুধু মেইন মেমোরি। সো শুধু মেইন মেমোরিতেই বেসিক্যালি আমার পেজ টেবিলটা আছে। সো সিপিইউ কিন্তু ফার্স্ট টাইম যখন একটা পেজকে খুঁজতে আসতেছে ইউজিং দ্য পেজ টেবিল, সে আসলে মেইন মেমোরির দিকে লুক আপ করলো। এখন মেইন মেমোরিতে লুক আপ করে সে কি পাইলো, সে হচ্ছে ওই পেজের মেইন মেমোরির ফ্রেম লোকেশনটা পাইলো। সেই ফ্রেম লোকেশনটা কি, লেটস সে 3। তো এইটা পাওয়ার পরে সিপিইউ আবার কি করবে, সিপিইউ এখন কোথায় যাবে, সিপিইউ এসে এই 3 নাম্বার ফ্রেমে সে লুক আপ করে তার যে ডিজাইড পেজ 4 ছিল সেটাকে সে অ্যাক্সেস করবে। তো এই জায়গাটার ভিতরে সিপিইউ ওভারঅল কয়বার আসলে মেইন মেমোরিতে লুক আপ করলো? 2 বার। স্যার 2 বার। তাহলে হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলেন। জি স্যার। 2 বার। একবার হচ্ছে সে পেজ টেবিলের কাছে আসলো পেজের লোকেশন জানতে, ফ্রেম পজিশন। সো পেজ টেবিলটা যেহেতু আমার মেইন মেমোরিতে আছে সো ওইভাবে করে সে আসলে ওই ফ্রেমটার ইনফরমেশন পাইলো। দেন হচ্ছে ওই ফ্রেমটাকে এক্স্যাক্টলি অ্যাক্সেস করার জন্য আরেকবার সে মেইন মেমোরিতে অ্যাক্সেস করলো। তো বেসিক্যালি এই জিনিসটা এখানে বলছে যে ইন দিস স্কিম এভরি ডাটা ইনস্ট্রাকশন অ্যাক্সেস রিকোয়ার্ড 2 মেমোরি অ্যাক্সেস, 1 ফর পেজ টেবিল অ্যান্ড 1 ফর ডেটা অর ইনস্ট্রাকশন, যেটা আমি মাত্র একে একে দেখাইলাম। দ্য টু মেমোরি অ্যাক্সেস প্রবলেম। সো এইটা আসলে একটা প্রবলেম, ওনারা যেটা বলতে চাচ্ছে এইটা আসলে একটা প্রবলেম, যেটা ওনারা বলতেছে। কেন এটাকে প্রবলেম বলতেছে খেয়াল করেন, আমার যদি একটা ইনফরমেশনকে অ্যাক্সেস করার জন্য, একটা পার্টিকুলার পেজকে অ্যাক্সেস করার জন্য আসলে বারবার যদি মেইন মেমোরিতে লুক আপ করা লাগে, ধরেন আমার সিস্টেমে, ধরেন এটা একটা ছোট প্রসেস, পেজ একটা আছে, পেজ 2টা আছে, পেজ ধরেন আমার 4টা পেজ আছে। তো 4টা পেজ আসলে লুক আপ করার জন্য আমার মানে সিপিইউ যদি চায় যে একটা প্রসেসের 4টা পেজ সে অ্যাক্সেস এক্সিকিউট করতে চায়, তাহলে কিন্তু তাকে টোটাল 8 বার লুক আপ করা লাগে, কারণ প্রত্যেকটা পেজের জন্য সে 2 বার করে মেইন মেমোরির দিকে তাকে তাকাতে হচ্ছে। সো এটা একটা কস্টলি অ্যাপ্রোচ। সো এই জিনিসটাকে একটু এফিশিয়েন্ট করার জন্য তারা যেটা করছে, যাতে করে মানে অন্তত কিছু পেজের জন্য অন্তত যেন 2 বার লুকআপটা না করা লাগে, আমি যেন একবার লুকআপেই সিপিইউ, আমি বলতে সিপিইউ যেন একবার লুকআপেই পেজটাকে অ্যাক্সেস করে ফেলতে পারে, এটার জন্য তার একটা টেকনিকের হেল্প নিবে। সেই কনসেপ্টটা আমরা এখন একটু দেখবো। সো তার আগে আমরা একটু পড়ি এখানে কি বলছে। দ্য টু মেমোরি অ্যাক্সেস প্রবলেম ক্যান বি সলভ বাই দ্য ইউজ অফ এ স্পেশাল ফার্স্ট লুকআপ হার্ডওয়্যার ক্যাশ কল্ড অ্যাসোসিয়েটিভ মেমোরি অর ট্রানজিশন লুক অ্যাসাইড বাফার। সো তারা যেটা করছে, তারা একটা হার্ডওয়্যারই আসলে নিয়ে আসছে, যে হার্ডওয়্যারটাকে আমরা ডাকতেছি ক্যাশ নামে, ঠিক আছে। সো ক্যাশ সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে একটু কথা বলছি, যে সিপিইউর মেইন মেমোরির ইনসাইডে রিসাইডেড একটা প্লেস যেখানে থেকে খুব ফাস্ট ডাটা অ্যাক্সেস করা যায়, খুব ফাস্ট ডাটা অ্যাক্সেস করা যায়। সো ওই জিনিসটা তারা যেটা করছে, যে তারা যে কনসেপ্টটা আসলে বুঝাইতে চাইছে, আমি যদি একটু ভেঙে বলি যে তারা আসলে কি করতে চাইছে, তারা যেটা করতে চাইছে যে এই ধরো আমার একটা সিপিইউ আছে, এই সিপিইউর মধ্যে একটা ক্যাশ আছে, ক্যাশ নামে একটা স্টোরেজ প্লেস আছে। আমরা জানি ক্যাশের
অ্যাক্সেস স্পিড ইজ ভেরি হাই। সবার প্রথমে রেজিস্টার, দেন ক্যাশ, দেন এভাবে করে, দেন র্যাম, এভাবে করে সিকোয়েন্সিয়ালি মেমোরি হায়ারার্কি থাকে। সো তারা যেটা করতে চাইছে যে হোয়াই নট আমরা আসলে পেজ টেবিলটা ক্যাশে রেখে দিই, আমাদের যে পেজ টেবিল পিএমটি বা পেজ টেবিল যেটাই বলতেছি, এটা আমরা কেন আসলে ক্যাশে রেখে দিতে চাচ্ছি না। সো ক্যাশে রেখে দেওয়ার আসলে সুবিধাটা কি, কারো কোনো আইডিয়া আছে যে আসলে ক্যাশে যদি আমি এই যে পেজ টেবিলটা, এই পেজ টেবিলটা যদি আসলে আমি আমার সিপিইউর ক্যাশে রেখে দেই, আমার সুবিধাটা কি হবে? হোয়াট উড বি দ্য অ্যাডভান্টেজ হিয়ার? স্যার ওই যে টেবিলে যে লুকআপ করা লাগবে না, ও অলরেডি জানবে কোথায় কোন ফ্রেমটা। টেবিলে লুকআপ করা লাগবে না জিনিসটা তা না, সে বেসিক্যালি টেবিলে লুকআপ করবে। পেজ টেবিল লুকআপ না করলে তো সে আসলে কি করবে না, মানে ফ্রেমটাকে খুঁজে পাবে না, সেটা তো একটা চ্যালেঞ্জ। মানে সিপিইউ আসলে পেজ টেবিলে কেন তাকায়? সিপিইউ পেজ টেবিলে তাকায় যাতে সে তার ডিজায়ার্ড পেজের অ্যাকচুয়াল ফ্রেম পজিশনটাকে সে আইডেন্টিফাই করতে পারে, তাই না? সো পেজ টেবিলে সিপিইউকে দিন শেষে তাকাইতেই হবে, কিন্তু প্রবলেমটা যেটা ছিল যে একটা ডিজায়ার্ড পেজকে সিপিইউর অ্যাক্সেস করার জন্য যেটা করতে হতো, প্রথমবার সে মেমোরি অ্যাক্সেস করতো ফার্স্ট টাইম। এটা কেন করতো? কারণ সে পেজ টেবিলটাকে চাইতো, পেজ টেবিলটাকে খুঁজে পাইতে চাইতো। এটা হচ্ছে ফার্স্ট টাইম। পেজ টেবিল থেকে তার ডিজায়ার্ড যে ফ্রেমটা ছিল সেটাকে সে খুঁজে পেতে চাইতো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম মেমোরি লুকআপ ছিল, মেইন মেমোরি লুকআপ ছিল। দেন সেকেন্ড টাইমে সে অ্যাকচুয়াল যে ডিজায়ার্ড সে ডাটাটা মেইন মেমোরি যেখানে আছে সেটাকে পাওয়ার জন্য সেকেন্ড টাইম লুকআপ করতো। সো টোটাল কিন্তু সিপিইউকে দুইবার, 2 টাইমস হচ্ছে মেইন মেমোরিতে অ্যাক্সেস করা লাগতেছিল। আমরা চাই এই জিনিসটা যেন কমে আসে, আমরা চাই সিপিইউ যেন জাস্ট একবার, জাস্ট ওয়ান টাইম হচ্ছে মেইন মেমোরিতে জাস্ট তার ডিজায়ার্ড ফ্রেমের জন্য লুকআপটা করে। সে যেন মেইন মেমোরিতে এসে জাস্ট তার ডিজায়ার্ড যে ফ্রেম আছে, লেটস সে আমাদের ক্ষেত্রে পেজ 4 ছিল, সিপিইউ চাচ্ছিল, সেটাকে যেন সে নিয়ে যেতে পারে। এই ঘটনাটা আসলে কিভাবে ঘটে? এই ঘটনাটা আসলে তখনই ঘটানো সম্ভব যদি আমার এই পেজ টেবিলটা আসলে আমার এই সিপিইউর মধ্যে থাকা ক্যাশের মধ্যে যদি আমি রাখতে পারি, ঠিক আছে? সো তখন কি হবে, সিপিইউ যখনই লেটসে আমার পেজ 4 এ অ্যাক্সেস করার প্রয়োজন হবে, সিপিইউ ওই ক্যাশে থাকা পেজ টেবিলে লুকআপ করবে। এখন তো আর পেজ টেবিলটা মেইন মেমোরিতে নাই, এখন পেজ টেবিলটা মেইন মেমোরি থেকে বের করে এনে আমরা ক্যাশে রেখে দিছি, সিপিইউর ক্যাশে রেখে দিছি। সো সিপিইউ ক্যাশ থেকে পেজ টেবিলটা অ্যাক্সেস করবে, এই পেজ টেবিলটা অ্যাক্সেস করবে। এই পেজ টেবিলটা অ্যাক্সেস করে সে কি করবে, তার যে ডিজায়ার্ড পেজ 4 ছিল, এখানে যে পেজ 4টা ছিল, এই পেজ 4টার অ্যাকচুয়াল যে র্যামের পজিশন সেটাকে সে খুঁজে পাওয়া যাবে। সেটা কত? সেটা হচ্ছে 3। দেন সে জাস্ট একবার, সিপিইউ দেখেন জাস্ট একবার এই ফ্রেম 3তে এসে তার অ্যাকচুয়াল যে ডিজায়ার্ড পেজ ছিল সেটাকে অ্যাক্সেস করছে। সো এই কনসেপ্টটা কি বোঝা গেছে যে আসলে সিপিইউ মানে কিভাবে একটা হার্ডওয়্যারের হেল্প নিয়ে আমরা আসলে জিনিসটাকে আরো এফিশিয়েন্ট করে ফেললাম, যে মেইন মেমোরিতে বারবার তাকানো লাগবে না, এই ব্যাপারটাকে এফিশিয়েন্ট করতে পারলাম। এই জিনিসটা কি ক্লিয়ার? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? মানে এই জিনিসটা যেটা বললাম নাফিম, এটা কি বুঝতে পারছি? স্যার ইয়া, বুঝি নাই। হ্যাঁ স্যার বুঝতে পারছি। সো মানে কনফিউশন থাকলে বলতে পারেন, মানে কোথায় বুঝতেছি না। সো বেসিক্যালি আমরা পেজ টেবিলটা আগে রাখতেছিলাম মেইন মেমোরিতে, এখন সেই পেজ টেবিলটাকে মেইন মেমোরিতে না রেখে আমরা সেটাকে সিপিইউর কাছে থাকা ক্যাশের মধ্যে রাখতেছি। সো দ্যাট ক্যাশের মধ্যে রাখতেছি অ্যাজ ইন মানে আমরা একটা কপি রাখতেছি, ঠিক আছে? কিপ দ্যাট ইন মাইন্ড। আমি এতক্ষণ ধরে যে কথাটা বলতেছিলাম, এই পেজ টেবিলটার একটা কপি, এই পেজ টেবিলটার একটা কপি আমি সিপিইউর ক্যাশে রেখে দিচ্ছি। ক্যাশে রেখে দেওয়ার ফলে কি হচ্ছে, আমার যখন অ্যাক্সেস করা লাগতেছে, সিপিইউর যখন কোনো একটা পার্টিকুলার পেজকে অ্যাক্সেস করা লাগতেছে, সে আর আগের মতো দুইবার মেইন মেমোরিতে লুকআপ করে না, সে জাস্ট একবার ক্যাশে লুকআপ করে। ক্যাশে লুকআপ করে যখন সে তার ডিজায়ার্ড পেজটাকে পেয়ে যায় সেটাকে সে এক্সিকিউট করে। এখন আমি একটা কোশ্চেন করি, হোয়াট ইফ আমি যদি একটু চেঞ্জ করি, সিনারিওটা একটু চেঞ্জ করি, লেটস সে this is my page 1, this is my page 2. মানে না দিয়ে পেজ 2 কে দিই ফ্রেম 4 এ, দেন আমি একটু ভেঙে লিখি তাহলে এটা একটু বেটার হবে। আচ্ছা, পেজ 2, পেজ 3, পেজ 4, আরেকটা পেজ দিলাম পেজ 5, ঠিক আছে? পেজ 3টা গেছে ফ্রেম 5 এ, পেজ 4 গেছে
পেজ 4 কোথায় গেছে? আচ্ছা পেজ 4 গেছে ফ্রেম 3 তে, আর পেজ 5 গেছে লেটস সে ফ্রেম 2 তে, ঠিক আছে? আচ্ছা এখন আমি একটা সিচুয়েশন বলতে চাচ্ছি, সেটা একটু খেয়াল করেন। আমরা কি আসলে পুরো প্রসেসটাকে কি আমরা আসলে মেইন মেমোরিতে এট এ টাইম লোড করতে পারি? একটা প্রসেস অনেক বড়, ধরেন একটা গেমের প্রসেস 20 GB সাইজের একটা গেম, আমার র্যামের সাইজ হচ্ছে 16 GB, আমি কি 20 GB সাইজের গেমটাকে মেইন মেমোরিতে লোড করতে পারবো? না স্যার, একবার পর। সো এটা আমার পক্ষে আসলে পসিবল না। সো বেসিক্যালি খেয়াল করেন, আমার সামটাইমস এমন হইতেই পারে যে আসলে এইখানে মেইন এই সিপিইউতে মানে এই যে প্রসেস যে পেজটা আছে এই পেজটা আসলে অনেক এই পেজিংয়ের সাইজটা বেশ বড়, এবং ধরেন এখানে আরেকটা পেজ ছিল যেটাকে আমি এই মুহূর্তে পেজ টেবিলে একটু আগে মাত্র অ্যাড করলাম, দেখেন এই পেজ 5টাকে একটু আগে অ্যাড করছি, মানে প্রসেসটা একটু বড়। তার মানে অ্যাড করার পরে ঘটনাটা কি ঘটছে, পেজ 5টা মেইন মেমোরির কোথায় আসবে, এই জায়গাটাতে আসলো। তার মানে মেমোরিতে এতক্ষণ হয়তো কোনো কারণে এই জায়গাটা ফাঁকা ছিল না, মাত্র ফাঁকা হয়েছে, দেন হইতেছে পেজ 5টাকে আমি এইখানে সোয়াপ ইন করে নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে এইটা তো আমি মাত্র নিয়ে আসলাম, কিন্তু সিপিইউর কাছে যে পেজ টেবিলটা রেফারেন্স আছে, খেয়াল করেন সিপিইউর কাছে যে পেজ টেবিলের কপি আছে, সেই কপিতে কি আসলে পেজ 5টা এক্সিস্ট করে? সিপিইউর ক্যাশে যে পেজ টেবিলটা আমরা স্টোর করতেছিলাম, যে এই পেজ টেবিলটা ইনিশিয়ালি তো এখানে পেজ 5টা ছিল না, ইনিশিয়ালি 4টা পেজ ছিল। সিপিইউর কাছে এই পেজ টেবিলের কপিটা আছে। কিপ দ্যাট ইন মাইন্ড, প্রিভিয়াসলি যে আমরা ডিসকাস করতেছিলাম পেজ 1 পেজ 2 পেজ 3 পেজ 4 এই পর্যন্ত যেই পেজ টেবিলটা, এইটার কপি সিপিইউর ক্যাশে স্টোরড অবস্থায় ছিল। কিন্তু হঠাৎ করে যখন মেইন মেমোরিতে একটা জায়গা ফাঁকা হয়েছে এবং নতুন আরেকটা পেজ ফর দিস পার্টিকুলার প্রসেস, এই প্রসেসেরই আরেকটা পেজ যখন আপডেট হয়েছে, যে পেজ 5ও চলে আসছে, তখন কি এই নতুন রেকর্ডওয়ালা পেজ টেবিলটা কি আসলে সিপিইউর ক্যাশে আছে? উত্তর হচ্ছে যে না, নাই, কারণ সিপিইউর কাছে পুরানটা ছিল। এবং যখন সিপিইউতে নতুন জায়গা খালি হয়েছে, সরি মেইন মেমোরিতে যখন নতুন জায়গা খালি হয়েছে, তখন একটা নতুন পেজ অ্যাড হয়েছে এবং এই পেজ টেবিলটা কিন্তু আসলে আপডেটেড হয়ে গেছে। তার মানে আমার এই যে পিএমটিতে যে পেজ টেবিলটা, এইটা আসলে টোটাল আপডেট হয়ে এখন আমার পেজ কাউন্ট হয়ে গেছে 5টা, কিন্তু আমার সিপিইউতে যে পেজ টেবিলটা আছে সেখানে পেজ কাউন্ট হচ্ছে 4টা। সো এই সিচুয়েশনে যেটা হবে যে সিপিইউ আসলে ক্যাশে লুক আপ করে তার ডিজায়ার্ড যে ডেটা সেটাকে খুঁজে পাবে না। সো তখন কি করতে হবে, তখন হচ্ছে এই আপডেটেড পেজ টেবিলটা আবার কি করতে হবে, সিপিইউর ক্যাশে নিয়ে আসতে হবে। সো এই ক্ষেত্রে একটা পেজ হিট ফেল করছে বা পেজ মিস হয়েছে। সো এই ঘটনাটাকে আমরা যেটা বলতেছি যে দেখেন, এই ক্যাশের কনসেপ্টটাকে যেটা ওনারা বলতেছেন, যে সিপিইউর মধ্যে যে ক্যাশের কনসেপ্টটা আমি বললাম, এটাকে ওনারা বলতেছে কি অ্যাসোসিয়েটিভ মেমোরি অর ট্রানজিশন লুক অ্যাসাইড বাফার, ঠিক আছে? সো আমরা একটু ছবিতে দেখি কি করতেছে, আমরা ফ্লোটা একটু বোঝার চেষ্টা করি। সো লেটস সে আমরা চিন্তা করি যে এই যে পেজ টেবিলটা লেটস সে এটা দিস ইজ এ পেজ টেবিল, এবং এই পেজ টেবিলটার একটা কপি হচ্ছে আমার মেইন মেমোরিতে এক্সিস্টেন্স আছে, এবং এই পেজ টেবিলটারই একটা কপি কোথায় আছে কেউ বলতে পারবেন? সেটা হচ্ছে সিপিইউর ক্যাশে এক্সিস্ট করতেছে, ঠিক আছে? এখন যখন সে কোনো একটা ডাটা খুঁজতে চাবে, ধরেন 1 2 3 4 5 6 এরকম সে ফ্রেম নাম্বারও খুঁজতে চাচ্ছে 1 2 3 4 5 6 এটসেট্রা। সো যখন সিপিইউ কোনো একটা ডাটা কোনো একটা পেজকে খুঁজে পাইতে চাবে, সে কি করবে, সে তার ক্যাশে থাকা যে পেজ টেবিলের কপি আছে সেটার দিকে লুক আপ করবে, মানে এই জায়গাটাতে লুক আপ করবে। লুক আপ করে যদি সে তার ডিজায়ার্ড ফ্রেম নাম্বারটা পায়, ধরেন সে 1 নাম্বার পেজটা চাচ্ছে, দেখলো 1 নাম্বার পেজটা ম্যাপ করছে 1 নাম্বার ফ্রেমে, তার মানে এই ঘটনাটাকে তারা বলতেছে টিএলবি হিট, মানে ট্রানজিশন লুক অ্যাসাইড বাফারে হিট হয়েছে, মানে সাকসেসফুলি সে পেজটাকে খুঁজে পাইছে। দেখেন টিএলবি হিট, যখনই সে 1 নাম্বার ফ্রেমটাকে খুঁজে পাবে, সে কি করবে, এইখানে এই 1 নাম্বার ফ্রেমটাকে নিয়ে আসবে, কারণ সে তো ফ্রেম নাম্বার জানে। এবং আমাদের প্রিভিয়াস যে কনসেপ্ট ছিল যে আমরা যখন সিপিইউ একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে, আমরা জানি সিপিইউ যেই পেজটাই রিড করতে চায়, সিপিইউ যে পেজটা রিড করতে চায় সেই পেজটার জন্য সে একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে, ঠিক আছে? লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে। সো লজিক্যাল অ্যাড্রেসের একটা পার্ট থাকে যেটা হচ্ছে পেজ নাম্বার ইন্ডিকেট করে, যেটা এই পি দিয়ে ইন্ডিকেট করে, যেটা আমরা লাস্ট ক্লাসে বলছি। আরেকটা পার্ট থাকে যেটা হচ্ছে অফসেট, যেটাতে আমরা আসলে বেসিক্যালি কি করি, যে এই পেজটা মেইন মেমোরি কোন ফ্রেমে আছে সেই ফ্রেমের এক্স্যাক্ট লোকেশনটাকে আমরা খুঁজে পেতে চাই। সো সে পেজ নাম্বারটা দিয়ে প্রথমে হচ্ছে যে এখান থেকে পেজের কোরেসপন্ডিং যে ফ্রেম নাম্বার সেটাকে পাইলো,
এই যে এখানে ধরেন পেজ নাম্বার 1, তাহলে এটার কোরেসপন্ডিং ফ্রেম নাম্বারও হচ্ছে আমি দিছি 1, সো সে ফ্রেম নাম্বার পাইলো। দেন এখানে তো লজিক্যাল অ্যাড্রেসে ক্যালকুলেশন থেকে লাস্ট ক্লাসে আমরা দেখছি যে আমরা হচ্ছে অফসেটটা পাই। সো অফসেটটা হচ্ছে সেই ফ্রেমের সাথে অ্যাড করে হচ্ছে এক্স্যাক্টলি যেই জায়গাটাতে মেইন মেমোরির পেজটা বসে আছে, যে পেজ 1টা যে জায়গায় বসে আছে সেই জিনিসটাকে খুঁজে পায়। এখন এটা হচ্ছে হ্যাপি পায়, যখন সে ক্যাশ থেকে সিপিইউ তার ক্যাশে থাকা পেজ টেবিলটাতে লুক আপ করে যখন ইনফরমেশনটা পায়, তখন সে এভাবে খুব দ্রুত মাত্র একবার র্যামে লুক আপ করেই তার ডিজায়ার ডাটাটা পেয়ে যাচ্ছে। হোয়াট ইফ যদি কোনো কারণে এই যে তার ডিজায়ার যে পেজটা, তার ডিজায়ার পেজটা ধরেন লেটস সে 5, এই পেজটার কোরেসপন্ডিং ফ্রেম নাম্বারটা সে দেখলো নাই, সে দেখলো এখানে কোনো ফ্রেম নাম্বার নাই যেটা আসলে তার ডিজায়ার্ড পেজের জন্য ফ্রেম নাম্বার ছিল। সো দেখেন এখানে ফাঁকা আছে। সো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে যেটা হবে টিএলবিটা মিস হবে। টিএলবিটা যদি মিস হয় তাহলে কি করবে, টিএলবিটা মিস হলে যেটা করবে, এই যে দেখেন এখানে যে অলরেডি একটা পেজ টেবিলের কপি ছিল, এই পেজ টেবিলটা কিন্তু বারবার আপডেট হয়। কিপ দ্যাট ইন মাইন্ড, মেইন মেমোরিতে থাকা পেজ টেবিলের কপিটা ইজ দ্য লেটেস্ট কপি, ঠিক আছে? মেইন মেমোরিতে থাকা পেজ টেবিলের কপিটা লেটেস্ট কপি। সো সে কি করবে, বেসিক্যালি সে যেটা করবে, তখন যখন টিএলবিটা মিস হবে তখন সে মেইন মেমোরির কাছে যাবে যে আমি তো আমার কাছে থাকা পেজ টেবিলে এই 5 নাম্বার পেজের ফ্রেম নাম্বার খুঁজে পাচ্ছি না, তো মেইন মেমোরি তুমি আমাকে বলো যে তোমার কাছে যে পেজ টেবিলটা আছে সেখানে এই 5 নাম্বারের জন্য অ্যাকচুয়াল ফ্রেম নাম্বারটা কি। সো মেইন মেমোরিতে থাকা যে পেজ টেবিলটা আছে, সো আমি এখানে আরেকটা কপি যদি এঁকে ফেলি 1 2 3 4 5 এবং এখানে বললাম 1 2 3 4, সো এটা তো মেইন মেমোরি। সো মেইন মেমোরির 5 নাম্বার পেজটা ধরলাম লেটসে 5 নাম্বার ফ্রেমেই ম্যাপ করা আছে। সো মেইন মেমোরির কাছে যখন সিপিইউ জানতে চাবে যে তুমি আমাকে একটু বলো তো যে 5 নাম্বার পেজটা তোমার কাছে কোন ফ্রেমে ম্যাপ করা, তখন সেই 5 নাম্বার ফ্রেমটার কথা মেইন মেমোরি বলে দিবে। সো ও কি করবে, এই 5 নাম্বার ফ্রেমে যে সে তার ডিজায়ার্ড যে পেজ 5 ছিল, 5 নাম্বার ফ্রেমে যে সে তার ডিজায়ার্ড ফ্রেমটাকে 5 নাম্বার ফ্রেমে যে সে তার ডিজায়ার্ড পেজটাকে খুঁজে পাইতেছে। সো দিস ইজ হাউ যে একটা টিএলবি হিট হইলে ঘটে এবং টিএলবি মিস হলে ঘটে। সো বেসিক্যালি আমি এটাই এতক্ষণ ধরে বললাম যে যদি পেজ টেবিল সিপিইউ ক্যাশে থাকা পেজ টেবিলে লুক আপ করে যদি সিপিইউ তার ডিজায়ার্ড পেজটাকে খুঁজে পায়, এই ঘটনাটাকে বলে টিএলবি মিস। সেই ক্ষেত্রে সে মাত্র একবার মেইন মেমোরিতে তার ডিজায়ার্ড ফ্রেমটাকে বের করে আনে ফর দ্য রিকোয়ার্ড পেজ। আর যদি সে তার ডিজায়ার্ড পেজটার ফ্রেম নাম্বার তার নিজের কাছে থাকা পেজ টেবিলে খুঁজে না পায়, তাহলে সে কি করে, সে হচ্ছে প্রথমবার মেইন মেমোরিতে থাকা পেজ টেবিলটা চেক করে, যেটা লেটেস্ট মেইন পেজ টেবিল ফর দ্য প্রসেস, ওইটাতে চেক করে সে তার তার যে রিকোয়ার্ড পেজ আছে সেটার অ্যাকচুয়াল ফ্রেম নাম্বারটা খুঁজে পায়। দেন ওই ফ্রেম নাম্বারে যে সে তার ডিজায়ার্ড পেজটাকে খুঁজে পায়। সো এই ক্ষেত্রে দুইবার লুক আপ করা লাগে। সো এই ঘটনাটাকে আমরা দুইবার লুক আপ করাটাকে আমরা বলতেছি টিএলবি মিস বা ট্রানজিশন লুক অ্যাসাইড বাফার মিস বলতে পারি, ঠিক আছে? তো এটা আসলে একটু আমি ভেঙে, হ্যাঁ হ্যাঁ বলেন। ডিএনএস এর মতো স্যার, ডিএনএস রিকোয়েস্টের মতো না? ইয়া কিছুটা এরকম, খুঁজে না পাইলে ওই যে রিকার্সিভ ভাবে দেখতে থাকে হ্যান ত্যান স্টাফ। এনিওয়ে স্যার তাহলে ওই স্টেল ক্যাশের মতন মানে প্রিভেন্ট করার জন্য যে আপডেট করে এভরি ওয়ান্স ইন আ হোয়াইল ওটা করা যায় না এখানে? আমি বুঝি নাই, একটু ক্লিয়ারলি বলবেন, আমি একটু কথাটা ক্লিয়ারলি আসে নাই। স্যার যে স্টেল ক্যাশ হয়ে যায় যে ওই যে নেটওয়ার্কিং এ দেখছিলাম যে ক্যাশ আপডেট না হলে তো ওটার জন্য একটা টাইম পরে পরে হচ্ছে ক্যাশটাকে আপডেট করতে থাকে এটা যাতে এটা latest হ্যাঁ version। এটা তো বেসিক্যালি যখন দেখেন ধরেন আমি এই যে যখন আমি যেই পেজটাকে খুঁজতেছিলাম 5 নাম্বার পেজটাকে খোঁজার সময় আমি 5 নাম্বার পেজটাকে আসলে আমার মেইন মেমোরির ক্যাশে থাকা পেজ টেবিলে খুঁজে পাইনি। আমরা যে সিচুয়েশন বলতেছিলাম যে 5 নাম্বার পেজটা মেইন মেমোরির ক্যাশে থাকা যে পেজ টেবিল সেখানে আমরা খুঁজে পাইনি, তখন আমরা আসলে কি করছি, তখন আমরা 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 আমাদের সিপিইউর ক্যাশে থাকা পেজ টেবিল যদি খুঁজে পাই তাহলে আমরা মেইন মেমোরিতে থাকা যে লেটেস্ট পেজ টেবিলটা, কিপ দ্যাট ইন মাইন্ড এখানে অলওয়েজ লেটেস্ট কপি থাকে। সো তখন আমরা কি করছি, মেইন মেমোরিতে লুক আপ করছি, লুক আপ করে ওইখান থেকে আপডেটেড যে পেজ টেবিল, দেখেন এই মেইন মেমোরিতে কিন্তু 5 নাম্বার যে পেজটা ছিল, বাই দ্য ওয়ে এখানে 5 লেখাটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে, আমি একটু ক্লিয়ার করে লিখি। সো তখন সে কি করছে, বেসিক্যালি সে এইখানে 5 নাম্বার পেজের অ্যাকচুয়াল ফ্রেম নাম্বারটা খুঁজে পেয়েছে। সো এটা কিন্তু আমার একটা লেটেস্ট কি, এটা আমার একটা লেটেস্ট পেজ টেবিল বা পিএমটি। এই লেটেস্ট পিএমটিটাকে কিন্তু চাইলেই এখন সিপিইউ কি করতে পারে, তার পুরানো যে পিএমটি ছিল এখানে এটাতে পুরানো পিএমটিটাকে ফেলে দিয়ে নতুন পিএমটি দিয়ে রিপ্লেস করতে পারে। সো সেটা করা যায়, সেটা তো অবশ্যই করবে, নাহলে তো আসলে জিনিসটা এফিশিয়েন্ট থাকবে না, বুঝাইতে পারছি? ইয়েস স্যার। সো এটা করা হয়, ঠিক আছে, ইভেনচুয়ালি এটা করা হয়।
সো এটাকে নিয়ে কি কোনো কনফিউশন আছে? আচ্ছা, এইটা নিয়ে যদি কারো কনফিউশন না থাকে তাহলে আমরা একটু এই স্লাইডটি একটু দেখার চেষ্টা করি যে এখানে আসলে কি বলতেছে যে ইফেক্টিভ অ্যাক্সেস টাইম। আমরা জানি দেয়ার আর টু টাইপ অফ ইভেন্ট ক্যান হ্যাপেন, একটা হচ্ছে টিএলবি হিট এবং টিএলবি মিস। ঠিক আছে, আমরা জিনিসটা লিখে রাখি, টিএলবি সরি টিএলবি হিট, টিএলবি টিএলবি মিস। সো কোনটা কি আমরা আসলে একটু দেখার চেষ্টা করি। সো এখানে আমরা একটু স্লাইডটা দেখি, স্লাইডটার ভিতরে আসলে কি বলতেছে যে আমাদের এখানে স্লাইড আসলে আছে কি, মানে কেউ একটু দেখে বলেন তো যে এখানে কি আছে। অ্যাসোসিয়েটিভ লুকআপ এপসাইলন টাইম ইউনিট ক্যান বি লেস দেন 10% মেমোরি অ্যাক্সেস টাইম। হিট রেশিও বলতে একটা জিনিস আছে, সেটাকে তারা বলতেছে আলফা। জাস্ট এ মিনিট, একটু গিভ মি 1 মিনিট। আচ্ছা, সো লেটস স্টার্ট এগেন। সো এখানে যেটা বলতেছে আমরা একটু খেয়াল করি, অ্যাসোসিয়েটিভ লুকআপ এপসাইলন টাইম ইউনিট ক্যান বি লেস দেন 10% অফ মেমোরি অ্যাক্সেস টাইম। অ্যাসোসিয়েটিভ লুকআপটা কি জিনিস? এনিওয়ান, এনি আইডিয়া? আমরা মাত্রই পড়ছি, হোয়াট ইজ দ্য অ্যাসোসিয়েটিভ লুকআপ? স্যার টেবিলে থেকে যে খুঁজে পেজ নম্বর ফ্রেমগুলো বের করে ওটা। টেবিল দেখে তো সবসময় ফ্রেম বের করতেছি, বাট হোয়াট ইজ দ্য অ্যাসোসিয়েটিভ লুকআপ? অ্যাসোসিয়েটিভ লুকআপটা হচ্ছে বেসিক্যালি এই যে এতক্ষণ ধরে আমার সিপিউর ক্যাশে থাকা যে মেইন মেমোরি, সিপিউর ক্যাশে থাকা যে পেজ টেবিলটা, সিপিউর ক্যাশে যে একটা পেজ টেবিলের কপি ছিল, সেই কপি পেজ টেবিলটা থেকে একটা পেজের ফ্রেম নাম্বার বের করার কাজটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ লুকআপ। বুঝা গেছে? সিপিউর ক্যাশে থাকা যে পেজ টেবিলটা, সেটাতে লুক করে পেজ নাম্বারের জন্য কোরেসপন্ডিং ফ্রেম নাম্বারটা খুঁজে পাওয়া হচ্ছে অ্যাসোসিয়েটিভ লুকআপ। এবং খেয়াল করেন যে ফ্যাক্টরটা এখানে আছে যে ক্যান বি অ্যাসোসিয়েটিভ লুকআপ টাইম ক্যান বি লেস দেন 10% অফ মেমোরি অ্যাক্সেস টাইম। তার মানে চিন্তা করতে পারতেছেন যে একটা মেইন মেমোরি অ্যাক্সেস করতে সিপিউর যেই টাইম লাগে সেটার মাত্র 10% টাইম লাগে যদি আমি আমার সিপিউ ক্যাশে থাকা পেজ টেবিলে লুকআপ করতে পারি। তার মানে এটা কত বেশি এফিশিয়েন্ট, বুঝা গেছে? তার মানে আমার 90% টাইম বেঁচে যাচ্ছে না যদি আমি আসলে আমার সিপিউর ক্যাশে থাকা পেজ টেবিলটা থেকে ডেটাটা অ্যাক্সেস করতে পারি। সো এটা অনেক বেশি ফাস্টার। সো এটাই বেসিক্যালি অ্যাসোসিয়েটিভ লুকআপ বলে। হিট রেশিও কি? হিট রেশিও যে আমরা বলছি টিএলবি হিট হওয়ার ঘটনা। টিএলবি হিট মানে কি? আমার সিপিউর ক্যাশে থাকা পেজ টেবিল থেকে আমার ডিজায়ার্ড পেজটা খুঁজে পাওয়ার ঘটনাটাই হচ্ছে আমার সাকসেসফুল টিএলবি হিট। আর এই খুঁজে পাওয়ার ঘটনার রেশিওটাকে আমরা ডাকতেছি হিট রেশিও আলফা। হিট রেশিও কি বলতেছে? পার্সেন্টেজ অফ টাইম দ্যাট এ পেজ নাম্বার ইজ ফাউন্ড ইন দ্য অ্যাসোসিয়েটিভ রেজিস্টার। তার মানে আমার যে এইখানে যে পেজ টেবিলটা আছে সিপিউর ক্যাশে, এই ক্যাশে থাকা পেজ টেবিলে একটা পার্টিকুলার পেজের জন্য একটা ফ্রেমকে খুঁজে পাওয়া যাইতে পারে। এই ব্যাপারটাকে বেসিক্যালি কি বলতেছে? আমার হিট রেশিও, যে কত পার্সেন্ট টাইম পেজ টেবিল যেটা সিপিউর ক্যাশে আছে সেখান থেকে খুঁজে পাওয়া যাবে, এই ব্যাপারটাকে বলতেছে হিট রেশিও। সো এটাকে আলফা দিয়ে ডিনোট করছে। সো আমরা আসলে একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আসলে জিনিসটা ক্লিয়ার হবে যে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। সো কনসিডার দ্য আলফা ইজ 80%। তার মানে 80% অফ দ্য টাইম যখনই সিপিউর ক্যাশে থাকা পেজ টেবিলে লুকআপ করা হয় তখন অ্যাকচুয়ালি ডেটাটাকে খুঁজে পাওয়া যায়। এখানে এপসাইলন দেওয়া আছে 20 ন্যানোসেকেন্ড, মানে অ্যাসোসিয়েটিভ মেমোরিতে লুকআপ করতে যে টাইমটা লাগে সেটা হচ্ছে 20 ন্যানোসেকেন্ড ফর টিএলবি সার্চ। মানে টিএলবি সার্চ বলতে অ্যাসোসিয়েটিভ টেবিলের লুকআপটাকে বুঝাইছে। আর 100 ন্যানোসেকেন্ড কি লাগে? 100 ন্যানোসেকেন্ড টাইম লাগে মেমোরি অ্যাক্সেস করতে। সো এইখানে আমরা একটা ফর্মুলা আসলে লিখে ফেলি। এই ফর্মুলাটা আসলে খুব কঠিন কিছু না, জাস্ট আমি যদি একটু লিখে দেই যে ইফেক্টিভ অ্যাক্সেস টাইম, যে একটা পার্টিকুলার পেজকে অ্যাক্সেস করতে যে টাইমটা লাগে, সংক্ষেপে এটাকে
বলা হয় বা ইফেক্টিভ অ্যাক্সেস টাইম। সো কি বলতেছে, টিএলবি হিট প্লাস টিএলবি মিস, ঠিক আছে। সো টিএলবি হিট হইতে কি কি, টিএলবি হিট হওয়ার জন্য আসলে ঘটনাটা কি, টিএলবি হিট হওয়ার জন্য ঘটনাটা হচ্ছে, আমি যদি এখানে ভেঙে লিখি, টিএলবি হিট হলে 1 অ্যাসোসিয়েটিভ লুকআপ প্লাস 1 র্যাম লুকআপ, ঠিক আছে। র্যাম লিক, আচ্ছা জাস্ট আ মিনিট, প্লাস 1 র্যাম লুকআপ, ঠিক আছে। সো টিএলবি মিস বেসিক্যালি এই পুরা ঘটনাটা, টিএলবি হিট হচ্ছে এই পুরা ঘটনাটা, ঠিক আছে। তাহলে টিএলবি মিসটা কি হবে কেউ বলতে পারবেন? এনিওয়ান? টিএলবি হিটের ক্ষেত্রে কি হয়, একবার অ্যাসোসিয়েটিভে লুকআপ করি, আমি আমার পেজের ডিজায়ার্ড ফ্রেম নাম্বারটা পেয়ে যাই, দেন ওই ফ্রেম নাম্বারটা নিয়ে মেইন র্যামে লুকআপ করে ফ্রেমটাকে বের করে আনি। টিএলবি মিস হলে কি হবে? ওই যে স্যার, আমি যে খুঁজলাম প্রথমে ওটা পাই নাই, ওইটার ক্যালকুলেশনটা প্লাস আমার যে মেইন মেমোরি থেকে খুঁজে বের করা লাগতেছে আবার ওইটার টাইম। এক্স্যাক্টলি, এক্সিলেন্ট। সো প্রথমে টিএলবি মিসে কি হবে, প্রথমে আগের মতোই 1 অ্যাসোসিয়েটিভ লুকআপ হবে, তার মানে ট্রানজিশন লুক অ্যাসাইড যে বাফারটা আছে সিপিইউর ক্যাশে, ওইখানে যে পেজ টেবিল আছে সেখানে একটা লুকআপ হলো। সো অ্যাজ ইউজুয়াল 1 অ্যাসোসিয়েটিভ লুকআপ, যেহেতু সেইখানে সে তার ডিজায়ার্ড ডেটাটা খুঁজে পাবে না, সো সে কি করবে, সে মেইন মেমোরিতে থাকা পেজ টেবিলটাতে অ্যাক্সেস করবে, দেন ওই পেজ টেবিলটা থেকে তার ডিজায়ার্ড পেজের ফ্রেম নাম্বারটা পাবে, ওই ফ্রেম নাম্বারটা নিয়ে আবার মেইন মেমোরিতে লুক করে তার অ্যাকচুয়াল যে ডিজায়ার্ড পেজ ছিল সেটাকে বের করে আনবে। সো টোটাল যেহেতু দুইবার তার মেইন মেমোরিতে লুকআপ করা লাগতেছে, তার জন্য এখানে তার 2 টাইমস র্যাম লুকআপটা অ্যাড হয়ে গেল। সো 1 অ্যাসোসিয়েটিভ লুকআপ প্লাস 2 র্যাম লুকআপ, ঠিক আছে। সো দিস ইজ দ্য ফর্মুলা আমরা এই ম্যাথগুলো সলভ করার জন্য ইউজ করব। সো আমরা একটু জুম আউট করি, প্রবলি দ্যাট উড বি হেল্পফুল। ওকে, সো আমাদের এইখানে একটা ম্যাথ দেওয়া আছে, যেখানে আলফার ভ্যালু দেওয়া আছে 80%, দেন এপসাইলনের ভ্যালু দেওয়া আছে 20 ন্যানোসেকেন্ডস, দেন সিপিইউ মেইন মেমোরি অ্যাক্সেস টাইম, দেওয়া আছে কত, 100 ন্যানোসেকেন্ড, ঠিক আছে। এখন আমি যদি এইখানে ইফেক্টিভ অ্যাক্সেস টাইমটা বের করতে চাই ইউজিং দিস ফর্মুলা, তাহলে আমাকে কি করতে হবে কেউ একটু বলতে পারবেন? সো আমরা দেখি আমাদের এপসাইলনটা কি ইন্ডিকেট করে, এপসাইলনটা ইন্ডিকেট করে অ্যাসোসিয়েটিভ লুকআপ টাইম, ঠিক আছে। আচ্ছা, এপসাইলনটা ইয়ে করতেছে অ্যাসোসিয়েটিভ লুকআপ টাইম। দেন আলফাটা কি ইন্ডিকেট করতেছে, এনিওয়ান? কয়বার হচ্ছে যে খুঁজে পাচ্ছে ওই রেশিওটা? আচ্ছা, কয়বার হচ্ছে খুঁজে পাচ্ছে সেই রেশিওটা হচ্ছে সে বেসিক্যালি ইয়ে করতেছে। সো এখানে দেখেন তো বেসিক্যালি কি করতেছে, যে 80% টাইম, তার মানে 80% তো আমরা রাখতে পারবো না পার্সেন্টেজে, তো এটাকে আমরা কি করছি 0.80-তে কনভার্ট করছি। সো 0.80-তে কনভার্ট করার পরে এখানে কি করা হয়েছে খেয়াল করেন তো, এই জিনিসটাতে একটু খেয়াল করেন তো, এখানে কি করা হয়েছে 0.80-তে কনভার্ট করার পরে। আমি এখানে একটু লিখে দিই, 80%কে আমি লিখলাম হিট রেশিও। আচ্ছা, এটা লিখেই করি পুরাটা, নাহলে বোঝা যাবে না। এটা হচ্ছে আমার হিট রেশিও। সো এটা তো আমি রাখতে পারবো না, সো আমি এটাকে যেটা করলাম 0.80-তে কনভার্ট করে ফেললাম। এই পর্যন্ত কি ক্লিয়ার? এটা কি বোঝা গেছে কিভাবে 0.80 হলো? কারো কোনো কোশ্চেন আছে যে কিভাবে স্যার মানে 0.80 হইলো, মানে বুঝাইতে পারছি? নাথিং, 80/100 এই জিনিসটাই লিখছি বাবা, মানে কারো যদি কনফিউশন হয় যে 0.80 মানে কি স্যার, জাস্ট ইন কেস। এনিওয়ে সো আমরা বুঝলাম যে হিট রেশিও 0.80%,
আর একটা ইয়েতে লুকআপ করতে টাইম লাগে হচ্ছে অ্যাসোসিয়েটিভ বা ইয়েতে লুকআপ করতে টিএলবিতে লুকআপ করতে টাইম লাগে 20 ন্যানোসেকেন্ড। সো আমার কাছে অলরেডি ফর্মুলাটা বলে দেওয়া আছে, তাহলে আমাকে একটু বলেন তো এই ম্যাথটা তাহলে কিভাবে করতে পারি। আমি সব কিছু গুছাই দিছি, আমাকে একটা ফর্মুলাটা দেখে বলেন যে এই ম্যাথটা কিভাবে করব, একটা ট্রাই দিতে পারেন, বলেন কিভাবে ওই করতে যে পারি। 0.80 সো কিন্তু টোটাল যে টাইমটা লাগবে 20 প্লাস 100। সো আমার যদি হিট রেশিও একটা পয়েন্ট করি, আমার যদি হিট রেশিও 80% হয় তাহলে আমার মিস রেশিও কত? হিট রেশিও যদি কোশ্চেনে দেওয়া থাকে, কোশ্চেনে অনেক সময় মিস রেশিও দেওয়া থাকতে পারে, বাট লেটসে আমার এখানে হিট রেশিও দেওয়া, যদি আমার হিট রেশিও 80% হয় তাহলে মিস রেশিও কত? 20%। 100% মাইনাস 80% ইকুয়ালস টু হচ্ছে 20%, ঠিক আছে। সো 20% যদি হয়, 20% যদি হয় তার মানে এখানে আমরা বলতে পারতেছি 0.20 টাইম হইতেছে সে মিস করে। সো 0.20 টাইম যদি সে মিস করে তাহলে এখন আমরা এইখানে এই ম্যাথটা করার জন্য তাহলে আমরা কি করতে পারি। সো আমাদের কাছে 0.80 আছে, ফার্স্ট অফ অল এটাকে আমরা গুণ করলাম। দেন আমার কাছে নেক্সটে কি আছে, একবার অ্যাসোসিয়েটিভ লুকআপ, একবার হচ্ছে র্যাম লুকআপ। অ্যাসোসিয়েটিভ লুকআপে আমার টাইম কতটুকু লাগে, এনি আইডিয়া? 120 seconds। অ্যাসোসিয়েটিভ লুকআপে কতটুকু টাইম লাগে এখানে দেখেন। ও মা গো, এটা কি হইল, মাই গড। অ্যাসোসিয়েটিভ লুকআপে গিভেন টাইম কত? 20 ন্যানোসেকেন্ড না? এই যে লেখা আছে সাইডে স্যার, ও আচ্ছা, হ্যাঁ 20 সেকেন্ড। এইখানে দেখেন আমি এখানে ম্যাথটা করতেছি, এই ম্যাথটা এখানে করতেছি। সো অ্যাসোসিয়েটিভ লুকআপে লাগে আমার 20 ন্যানোসেকেন্ড টাইম, প্লাস মেইন মেমোরি লুকআপে কতটুকু টাইম লাগে? 100 সেকেন্ড। 100 সেকেন্ড, ঠিক আছে। সো এইটুকু পোর্শন হইল যদি আমার টিএলবি হিট হয়, এইটুকু পোর্শন হচ্ছে টিএলবি হিট হয় এই পোর্শনটার জন্য। আর যদি টিএলবি মিস হয় তাহলে কতটুকু কাজ করব? টিএলবি মিস হইলে মিসের পোর্শন পার্সেন্টেজ কত? যদি 80% টাইম হিট করে তাহলে 20% টাইম মিস করে, 0.20। ঠিক আছে। 0.20, এরপরে বাকিটা বলেন তো কি হবে। আগে হচ্ছে ইয়া করতে হবে অ্যাসোসিয়েটিভ লুকআপের জন্য 200। তো সরি অ্যাসোসিয়েটিভ লুকআপের 20, জন্য 200 এটা না 20 আর কি, 20 200 না ন্যানোসেকেন্ড। স্যার, সরি 20। আচ্ছা 20 তারপরে হচ্ছে মেন মানে মেমোরি অ্যাক্সেস করা ট্রাই করবে, পাবে না, সো 100 হবে ওখানে। আর পরে যে মেইন মেমোরি আবার এক্সিলেন্ট, লুকআপ করা লাগবে ওটার জন্য 100। তো এক্সিলেন্ট, এক্সিলেন্ট, 220। এক্সিলেন্ট। সো বেসিক্যালি যেটা হবে যে মেইন প্রথমে অ্যাসোসিয়েটিভ লুকআপের জন্য আমার টাইম লাগবে 20 ন্যানোসেকেন্ড। দেন যেহেতু এটা টিএলবি মিসের ঘটনা আমরা বলতেছি, আমরা টিএলবি মিসের ঘটনা বলতেছি, সো আমার এখন কি করতে হবে, আমার হচ্ছে এই যে 100, আমার মেইন মেমোরিতে লুকআপ, মেইন মেমোরি অ্যাক্সেস টাইমটা হচ্ছে 100, যেহেতু দুইবার মেইন মেমোরিতে আমি লুকআপ করব, দুইবার মেইন মেমোরিতে লুকআপ করব, তাহলে কি হবে 2 ইন্টু 100 হয়ে যাবে, ঠিক আছে, 2 ইন্টু 100 হয়ে যাবে। সো এই টোটালটা 220 সেকেন্ডের সাথে 0.20 যদি আমি গুণ করে দেই তাহলে আমরা এই টোটাল ক্যালকুলেশনটা কমপ্লিট করলে যেটা পাবো, আমরা এখানে আর করলাম না, 140 ন্যানোসেকেন্ড। এই জিনিসটা কি ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, স্যার তাহলে ওই টিএলবি সার্চে কি অ্যাসোসিয়েটিভ লুকআপ বুঝি নাই, কোশ্চেনটা আরেকবার করেন। স্লাইডে, স্যার ওই যে স্লাইডে লেখা আছে টিএলবি সার্চ, ওইটাই কি অ্যাসোসিয়েটিভ লুকআপ? আচ্ছা, একটু জুম করি তো সবার বুঝতে সুবিধা হবে। কোন পয়েন্টটা বলতেছি আমরা? এই যে স্যার এই যে কনসিডার আলফা ইকুয়ালস টু 80%, ওখানে যে লেখা, ওই লাইনটাতে যে লেখা টিএলবি সার্চ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইখানে কোনটা বলেন তো আসলে? আলফা 80% টাইম মানে কি, যে 80% টাইম সিপিইউ হচ্ছে তার নিজের কাছে থাকা পেজ টেবিলে লুকআপ করেই তার ডাটাটা পাওয়া যায়। মানে আমার যে টিএলবি হিট বা মিস হয় এটার কি একটা সাকসেস রেট আছে না? সবসময় কি আমি সাকসেসফুল হব যে টিএলবিতে হিট করে ডাটা পেয়ে যাব, এরকম হবে? না স্যার। সামটাইমস তো ফেলও করবে। তার মানে 80% টাইম আমি সাকসেসফুলি আমার ডিজায়ার ডাটাটা পাই, অনলি 20% টাইমে আমি আমার ডিজায়ার ডাটাটা খুঁজে পাই না। আর এই যে সিপিইউ যখন নাকি তার টিএলবিতে লুক করতেছে, মানে তার 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 ক্যাশে থাকা যে পেজ টেবিলটা আছে এটাতে লুক করতেছে, এটার জন্য তার মাত্র 20 ন্যানোসেকেন্ড টাইম লাগে। বুঝতে পারছি? এটাইকেই টিএলবি সার্চ বলতেছে। টিএলবি সার্চ বলতে কি বোঝাচ্ছে, সিপিইউর ক্যাশে থাকা পেজ টেবিলে যখন সিপিইউ লুক আপ করে, এই ঘটনাটাকে বলতেছে টিএলবি সার্চ। বুঝতে পারছি? ইয়েস স্যার।
আর এই জিনিসটাকে টিএলবি সার্চটাকে আপনি অ্যাসোসিয়েটিভ লুকআপও বলতে পারেন। টিএলবি সার্চ বা অ্যাসোসিয়েটিভ লুকআপ যেটাই বলেন, দিস টু আর সেম থিং। বুঝাতে পারছি? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই জিনিসটা বেসিক্যালি সেম জিনিসকে রিপ্রেজেন্ট করে যে অ্যাসোসিয়েটিভ লুকআপ আর টিএলবি সার্চ ইজ দ্য সেম থিং। আর 100 ন্যানোসেকেন্ড ফর দ্য মেইন মেমোরি অ্যাক্সেস। যদি এইটা বুঝে থাকি তাহলে আরেকটা এক্সাম্পল প্রবলেম আমার কাছে এখানে আছে, এটা একটু করতে আমাকে হেল্প করেন তো, যে এটা আমি কিভাবে করব। নিচের প্রবলেমটা, লাস্ট প্রবলেমটা, হাউ ক্যান আই সলভ ইট? বলেন, আপনি বলেন কিভাবে করতে স্যার হয়। এটা তো সেম, মানে সেম ক্যালকুলেশনই, জাস্ট হচ্ছে আমার হিট রেশিওটা এখানে 80 এর জায়গায় 99%। তো আচ্ছা, সেম আমি ভ্যালুর সাথে আমরা হিট রেশিওটা চেঞ্জ করে দেব, 99% ফর হিট আর 1% ফর মিস। আচ্ছা, টিএলবি ইফেক্টিভ অ্যাক্সেস টাইম, দুইটা জিনিসের কম্বিনেশন, টিএলবি হিট প্লাস টিএলবি মিস। সো আমি এবার ডাইরেক্ট ম্যাথটা করা শুরু করি। সো আমার 99% টাইম হচ্ছে আমার সিপিইউ হচ্ছে তার নিজের কাছে, নিজের ক্যাশে থাকা পেজ টেবিল থেকে তার ডিজায়ার্ড পেজের অবস্থানটা খুঁজে পায়। তার মানে 99কে আমি কি করতে পারি, আমি পয়েন্ট কি করতে পারি 99 হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। আর যেহেতু টিএলবি হিটের ঘটনার কথা বলতেছি, তার মানে একবার তো অ্যাসোসিয়েটিভ লুকআপ হবে। অ্যাসোসিয়েটিভ লুকআপে একবারে কতটুকু টাইম লাগে, 20 ন্যানোসেকেন্ড টাইম লাগে। ঠিক আছে, দেন সিপিইউ যখন অ্যাসোসিয়েটিভ লুকআপ করে তার পেজের ডিজায়ার্ড ফ্রেমটা পেয়ে যায়, সেই ফ্রেমটাকে মেইন মেমোরি থেকে তুলে আনতে টাইম লাগে 100 ন্যানোসেকেন্ড। তার জন্য আমি এটার সাথে 100কে অ্যাড করে দিলাম এবং এখানে গুণ। সো এইটা হলো আমার টিএলবি হিটের পার্ট। দেন টিএলবি মিস হলে কি হবে, 99% টাইম তো হিট হয়, মাত্র কত পার্সেন্ট টাইম, মাত্র 0.01% টাইম হচ্ছে সে হচ্ছে টিএলবি মিস করে। যদি মিস করে এটাকে আমি গুণ করব কিসের সাথে, আগের মতোই, একবার হচ্ছে মেইন, একবার হচ্ছে টিএলবি ট্রানজিটিভ লুক অ্যাসাইড বাফারে লুকআপ করতে যে টাইম, প্লাস কি হবে বলেন তো, এবার মিস ওই করছে 20 মেমোরি সেকেন্ড খরচ অ্যাক্সেস করে। করবে একবার, ওই হুম, বলেন বলেন। মেমোরি অ্যাক্সেস করবে একবার, পাবে না, তারপর হচ্ছে আবার মেইন মেমোরিতে চেক করবে, সো আবার ওই যে 200 হবে ওটার জন্য। মেমোরি অ্যাক্সেস করবে কোথায়, এই যে 20 সেকেন্ড খরচ করছে টিএলবি তে লুকআপ করতে, লুকআপ করে সে জিনিসটা পায় নাই, ফেল করছে। টিএলবি তে লুকআপ করছে 20 ন্যানো সেকেন্ড দিয়ে, পায় নাই। না পাওয়ার পরে দেন কি করবে, মেইন মেমোরিতে থাকা যে পেজ টেবিলটা আছে সেটাতে খুঁজতে যাবে না, ইয়েস স্যার। সেটাতে খুঁজতে যায় তার কত টাইম যাবে, 100 ন্যানো সেকেন্ড খরচ 100 হবে। সেকেন্ড। তারপরে হ্যাঁ স্যার। ওই পেজ টেবিল থেকে তার ডিজাইড পেজের ফ্রেম নাম্বারটা যখন পাবে, ওই ফ্রেমটা অ্যাক্সেস করতে কি আরো 100 সেকেন্ড যাবে না? ইয়েস অর নো? ইয়েস স্যার। তার মানে তার টোটাল কতটুকু টাইম গেল, তার টোটাল 2 টাইম গেল into 2 100। ইন্টু 100, এই টাইমটা গেল। সো এটা যদি আমরা কমপ্লিট করি, এটা কমপ্লিট করলে আমরা 121, টোটাল 121 ন্যানো সেকেন্ড এটা পাবো। বুঝা গেছে? ইয়েস অর নো? ইয়েস স্যার। সো এটাই হচ্ছে ইফেক্টিভ অ্যাক্সেস টাইমের ম্যাথ যেটা ছিল। সো এই সাথে আমরা এখন একটা ইম্পর্টেন্ট একটা জিনিস দেখব, যে মেমোরি প্রোটেকশন বলে একটা জিনিস আছে, যে মেমোরি প্রোটেকশন ইমপ্লিমেন্টেড বাই অ্যাসোসিয়েটিং প্রোটেকশন বিট উইথ ইচ ফ্রেম টু ইন্ডিকেট ইফ রিড অনলি অর রিড রাইট অ্যাক্সেস ইজ অ্যালাউড, ক্যান অলসো অ্যাড মোর বিটস টু ইন্ডিকেট পেজ এক্সিকিউট অনলি। সো এখানে যেটা বলতেছে, যে আমরা এতক্ষণ ধরে যে পেজ টেবিলটা নিয়ে কথা বলতাম, এইখানে হচ্ছে পেজ নং থাকতো, দেন হচ্ছে ফ্রেম নং থাকতো। সো 0, 1, 2, 3, 4টা পেজ আছে। এবং এটার জন্য লেটসে র্যান্ডমলি আমি কিছু ফ্রেম নাম্বার আমি আসলে বলে দিলাম। বাট এইটা কিন্তু আসলে বাস্তবে কিন্তু জিনিসটা এভাবে করলে কিন্তু খুব একটা সেফ কোনো কিছু না। এখানে যেটা করা হয়, যে একটা প্রোটেকশন বিট আমরা ইউজ করি, একটা প্রোটেকশন বিট ইউজ করি, যেটা আইদার 1 হতে পারে অথবা 0 হতে পারে। কোশ্চেন হচ্ছে যে প্রোটেকশন বিটটার আসলে কাজ কি, যে প্রোটেকশন বিটটার আমি কথা বলতেছি, প্রোটেকশন বিটটার কাজ কি, ওয়াই ডু ইউ নিড ইট, যে যে এই বিটটা দিয়ে আমি আসলে কি করব, এটার কাজ কি, কারো কোনো আইডিয়া আছে? স্যার ওই বেসিক্যালি ওই যে আমরা যে টেবিলটা বানাচ্ছি এটা যাতে ওভাররাইট হয়ে না যায় অন্য কোনো এক্সটার্নাল কিছু বা ইন্টারনাল কিছুর কারণে, তাহলে তো ভুল জায়গায় পয়েন্ট করবে যখন আমি খুঁজবো, ওটার জন্য। অ্যাকচুয়ালি যে রিজনটা হচ্ছে কিছুটা কাছাকাছি, বাট খেয়াল করেন আমি প্রিভিয়াস ডিসকাশনে একটা ঘটনা বলছিলাম, যদি কারো মনে থাকে, যে যখন এই প্রসেসটা ডিসকাস করতেছিলাম, যে এই পেজটা অনেকক্ষণ পরে আসছে, এই পেজটা ফ্রেমে অনেক পরে আসছে, পেজটা হয়তো আসলে তৈরি হয়েছে কিন্তু কি হয়েছে, তার জন্য কোনো অ্যালোকেটেড ফ্রেম ছিল না। দেখেন পেজ 5-এর অ্যালোকেটেড ফ্রেম 2 এটা অনেক পরে আসছে, কারণ কি,
কোনো কারণে সিপিইউতে হয়তো ফ্রেম 2টা খালি ছিল না, বা সিপিইউতে অন্য কোনো জায়গা খালি ছিল না যেখানে আসলে এই পেজ 5 থেকে জায়গা দেওয়া যায়। যেই মুহূর্তে ফ্রেম 2 খালি হয়েছে সেই মুহূর্তে পেজ 5কে আমি ফ্রেম 2তে বসাই দিছিলাম। এখন ব্যাপারটা যেটা হচ্ছে, এই সিনারিওটার ক্ষেত্রে যদি একটু চিন্তা করেন যে আমি যে লাল কালি দিয়ে যে ছবিটা আঁকছি, খেয়াল করেন এইখানে কি হয়েছে যে পেজ 0-র জন্য বিট 1, পেজ 1-এর জন্য বিট 1, পেজ 2-এর জন্য বিট 0, পেজ 3-এর জন্য বিট 0। সো এইখানে যেটা হবে, সিপিইউ যদি চিন্তা করে যে সে 0 আর 1 নাম্বার পেজ থেকে অ্যাক্সেস করতে চায়, সে তখন আগে লুক আপ করবে যে তার বিটটা ভ্যালিড কিনা। ভ্যালিড যদি হয় তাহলে সে কি করবে, এই দুইটা পেজকে নিয়ে সে কাজ করতে পারবে। বাট খেয়াল করেন পেজ 2 আর পেজ 3 এর ক্ষেত্রে বিটটা কি 0 না 1 দেওয়া? বিটটা দেওয়া 0। তার মানে সিপিইউ তখন বুঝবে যে এই পয়েন্টে আসলে এই পেজটা কোনো অ্যালোকেটেড ফ্রেম নাই। আমি যদিও এখানে ফ্রেম দিয়ে দিছি, বাট ফর এক্সাম্পল এই সময়ে আসলে সিপিইউ যেটা ফিগার আউট করতে পারবে যে এই সিচুয়েশনে আসলে পেজ 2 বা পেজ 3 এর জন্য কোনো অ্যালোকেটেড ফ্রেম নাই। সো এর জন্য এইগুলা ইনভ্যালিড বিট বা 0 অবস্থায় আছে। আর যখন নাকি পেজ 0 আর পেজ 1 এর জন্য অ্যালোকেটেড ফ্রেম আছে 2 এবং 1, তখন সেগুলোকে 1 দিয়ে রাখছে বিট, যে এই পেজগুলো অ্যাক্সেসেবল। সো আমরা অনেক বইয়ে দেখব যে ভ্যালিড বিটকে রিপ্রেজেন্ট করতেছে 1 দিয়ে অথবা ভি দিয়ে, ভি ফর ভ্যালিড, ঠিক আছে, অথবা ভি দিয়ে। আবার আবার সেমভাবে ইনভ্যালিড বিটকে রিপ্রেজেন্ট করতে দেখব 0 দিয়ে অথবা আই দিয়ে। আই মানে ইনভ্যালিড, ঠিক আছে, আই মানে ইনভ্যালিড। সো বোথ আর কারেক্ট, যে ভি দিয়ে ভ্যালিড এখানে আইদার 1 বা ভি থাকতে পারে অথবা 0 বা আই থাকতে পারে, যেটা ইনভ্যালিডকে ইন্ডিকেট করে। সো এখানে এটাই বলছে যে ভ্যালিড ইন্ডিকেটস দ্যাট দ্য অ্যাসোসিয়েটেড পেজেস ইন ইটস প্রসেস ইন লজিক্যাল অ্যাড্রেস। সো দেখেন যে 2 নাম্বার পেজটা যদি অ্যাকচুয়ালি লজিক্যাল অ্যাড্রেস, যেটা নাকি ফ্রেম নং, সেটা যদি আসলেই থাকে সেটা ভ্যালিড হিসেবে 1 দেখাচ্ছিল, যে এই পেজ নাম্বার 1-এর জন্য অ্যালোকেটেড ফ্রেম নং যেহেতু 1, এটা যেহেতু আছে তার জন্য ভ্যালিড বিট 1 বা ভি দিয়ে রিপ্রেজেন্ট করছি। কিন্তু যেহেতু এরপরের পেজগুলোর জন্য আমার কোনো অ্যালোকেটেড ফ্রেম নাই, তার জন্য আমরা বিট 0 দিয়ে রিপ্রেজেন্ট করছি, বা এগুলোকে আমি আই বলতেছি, ঠিক আছে, 0 বা আই বা ইনভ্যালিড যেটাই বলেন। সো এটাই বলছে যে অ্যানি ভায়োলেশন রেজাল্ট ইন এ ট্র্যাপ টু কার্নেল, যে এই ধরনের ইনভ্যালিড রিকোয়েস্ট যেগুলো নাকি আসলে পেজ টেবিলের জন্য অ্যালোকেটেড ফ্রেম নাম্বার নাই, এগুলো হচ্ছে ইনভ্যালিড রিকোয়েস্ট, এবং এগুলোকে আসলে এই টেকনিকটি ইউজ করে ট্র্যাপ করে ফেলা হয়, এক্সেপশন বা কোনো যেন হার্মফুল কোনো ঘটনা না ঘটে। সো দেখেন এখানে এটাই করছে যে পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 5 এই পর্যন্ত কি করছে, এই পর্যন্ত পেজগুলো প্রত্যেকটার বিট ভ্যালিড। তার মানে এগুলো মেইন মেমোরিতে কোথাও না কোথাও আছে। সো দেখেন পেজ 0 কোথায় আছে, মেইন মেমোরির ফ্রেম নাম্বার 2-তে, পেজ 1 আছে ফ্রেম নাম্বার 3-তে, পেজ 2 আছে ফ্রেম নাম্বার 4-এ, পেজ 3 আছে ফ্রেম নাম্বার 7-এ, পেজ 4 আছে ফ্রেম নাম্বার 8-এ, পেজ 5 আছে ফ্রেম নাম্বার 9-এ। এখন খেয়াল করেন তো পেজ 6 আর পেজ 7-এর জন্য আসলে কি করা হয়েছে। আসলে দেখেন পেজ 6 আর পেজ 7 কিন্তু মেইন মেমোরির কোথায় দেওয়া আছে, এখানে 0 দেওয়া আছে। তার মানে হইতে পারে যে এটা এই জায়গাকে বোঝাচ্ছে আপনার মনে যাবে, কিন্তু এটা কি সম্ভব যে দুইটা পেজকে আমি একই ফ্রেমে অ্যালোকেট করব? ইয়েস অর নো? দুইটা সেম No, পেজ, sir. দুইটা ডিফারেন্ট পেজকে কি একটা সেম ফ্রেমে অ্যালোকেট করতে পারি? সেটা আমি পারি না। সো এইখানে বেসিক্যালি যেটা করবে, সিপিইউ যদি কোনো কারণে 6 অথবা 7 নাম্বার পেজকে অ্যাক্সেস করতে চায়, সে আগে চেক করে নিবে যে এই 6 বা 7 নাম্বার পেজের ভ্যালিড ইনভ্যালিড বিটের অবস্থান কি, সিচুয়েশন কি। যদি দেখে যে এইগুলো ইনভ্যালিড, তাহলে সিপিইউ আর এই পেজ টেবিল থেকে এই 6-7-এর জন্য অ্যালোকেটেড ফ্রেম নাম্বারটা লুক আপ করতে আসবে না। ইনভ্যালিড দেখার সাথে সাথে সিপিইউ স্টপ হয়ে যাবে। বাট যেহেতু বাকি পেজগুলো 0 থেকে 5 পর্যন্ত পেজগুলোর জন্য সিপিইউ দেখবে প্রথমে যে তার পেজগুলোর জন্য এগুলো ভ্যালিড বিট হিসেবে ডিক্লেয়ার করা। সো সিপিইউ এটাকে খুঁজে পাবে, সিপিইউ দেন হচ্ছে ফ্রেম নাম্বারটা বের করে নিয়ে অ্যাকচুয়াল ডিজায়ার্ড ডেটাটাকে খুঁজে পাবে। সো বুঝা গেছে যে ভ্যালিড ইনভ্যালিড বিটটা কেন লাগে? কোনো কনফিউশন আছে? No, sir. দিস ইজ বেসিক্যালি ফর মেমোরি প্রোটেকশন, যে আপনি এমন একটা পেজকে আসলে মেন মেমোরিতে খুঁজতে চাবেন না যেটার আসলে মেন মেমোরিতে এই মুহূর্তে কোনো অবস্থানই নাই, এবং যখন ওই পেজটার মেন মেমোরিতে কোনো অবস্থান থাকবে না, তখন আমরা ওই পেজের জন্য আমরা এই পেজ টেবিলের মধ্যে একটা এক্সট্রা ইনফরমেশন রাখছি ইনভ্যালিড বিট,
এবং যদি খুঁজে পাওয়া যায় তাহলে আমরা ভ্যালিড বিট ভি দিতেছি, ভি বা 1 যেটাই বলেন। এখানে বাই দাও এখানে ভি দাও মানে এখানে ভাইবেন না যে স্যার এখানে কি 0 1 দিয়ে করা যাবে না, অবশ্যই করা যাবে। এটা বই টু বই ভ্যারি করে, কিছু কিছু বইয়ে এইখানে দেখা যায় যে ভি এর জায়গায় লেটস সে 1 বলে, যেটা আমি একটু আগেও বললাম, আর আই এর জায়গায় 0 বলে, ঠিক আছে। সো শেয়ার্ড পেজের জিনিসটা কি, ইটস ভেরি ইজি একটা থিং, যেটা হচ্ছে যে আমরা দেখছি প্রিভিয়াস যে টপিকগুলো পড়ছি, ইন্টার প্রসেস কমিউনিকেশন, প্রসেস সিনক্রোনাইজেশন, এই জায়গাগুলো যখন আমরা পড়ছি তখন আমরা কিন্তু জানি যে কিছু পিসেস অফ কোড সবগুলো প্রসেসের মধ্যেই শেয়ার্ড অবস্থায় থাকে। যেমন ইন্টার প্রসেস কমিউনিকেশন, এখানে কি হতো, মাল্টিপল প্রসেসের মধ্যে শেয়ার্ড পিসেস অফ কোড থাকতো। প্রসেস সিনক্রোনাইজেশনের সময় কি হইতো, আমাদের একটা কোডে এন্ট্রি সেকশন থাকতো, এক্সিট সেকশন থাকতো, দেন হচ্ছে ক্রিটিক্যাল সেকশন থাকতো এর মাঝখানে, ঠিক আছে, ক্রিটিক্যাল সেকশন থাকতো। আমরা কিন্তু জানি যে মাল্টিপল প্রসেস এসে কি করতো, P1 আপ টু Pn পর্যন্ত প্রসেস এসে এই প্রত্যেকটা সেকশনে এক্সিকিউট করতো। তার মানে এই কোড ব্লকগুলা মাল্টিপল প্রসেস P1 থেকে আপ টু Pn এর মধ্যে শেয়ার্ড অবস্থায় থাকতো। যেহেতু এই কোড ব্লকগুলা মাল্টিপল প্রসেসের মধ্যে শেয়ার্ড অবস্থায় থাকে, তার জন্য এই কোডগুলোকে আমরা বলতেছিলাম বেসিক্যালি শেয়ার্ড কোড, ঠিক আছে, এই জিনিসটাকে বলে শেয়ার্ড কোড। সো ওয়ান কপি অফ রিড অনলি কোড শেয়ার্ড অ্যামং দ্য প্রসেস। সো কিপ দ্যাট ইন মাইন্ড, এই যে আমরা যে শেয়ার্ড কোডের কথা বলতেছি এগুলো কিন্তু রিড অনলি কোড, এগুলাতে কিন্তু আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না। কিপ দ্যাট ইন মাইন্ড, প্রসেস সিনক্রোনাইজেশনের যেসব কোড ছিল আমরা কিন্তু মেইন কোডে কোনো চেঞ্জই করতাম না, আমরা মেইন কোডগুলো মাল্টিপল প্রসেস দিয়ে এক্সিকিউট করায় নিতাম। সো সিমিলার টু মাল্টি থ্রেড শেয়ারিং দ্য সেম প্রসেস স্পেস। সো এটাও চিন্তা করতে পারেন যে মাল্টিপল থ্রেড হচ্ছে প্রসেসর আন্ডারে যেসব লাইট ওয়েট থ্রেডগুলো থাকে সেগুলোও কিন্তু চাইলে এই কোড ব্লকগুলোকে এক্সিকিউট করতে পারে, এবং এগুলো কিন্তু অলওয়েজ রিড অনলি কোড, ঠিক আছে, এগুলোতে কিন্তু কোনো মডিফিকেশন অ্যালাউড না। সো এখানে এই যে ইন্টার প্রসেস কমিউনিকেশনের কনসেপ্টটা বলছে। দেন প্রাইভেট কোড কি জিনিস, ইচ প্রসেস কিপস এ সেপারেট কপি অফ দ্য কোড অ্যান্ড ডেটা, দ্য পেজ ফর দ্য প্রাইভেট কোড, জাস্ট এ মিনিট একটু ক্লিন করে নেই। সো কি বলছে, দ্য পেজেস ফর দ্য প্রাইভেট কোড অ্যান্ড ডেটা ক্যান অ্যাপিয়ার এনিওয়ার ইন দ্য লজিক্যাল অ্যাড্রেস স্পেস। সো এটা যেটা বলতেছে, আমার যে প্রত্যেকটা প্রসেস আছে, ধরেন এইখানে একটা প্রসেস, এইখানে একটা প্রসেস, এইখানে একটা প্রসেস, এরকম যে অনেকগুলো প্রসেস আছে, এই প্রত্যেকটা প্রসেসের নিজস্ব কিছু ইউনিক কোড থাকতে পারে। প্রসেস 1 এর হইতে পারে এইখানে একটা ইউনিক কোড আছে, প্রসেস 2 এর হয়তো এইখানে একটা ইউনিক কোড আছে, প্রসেস 3 এর হয়তো এই জায়গাটাতে একটা ইউনিক কোড আছে। সো তারা তাদের নিজস্ব কোডগুলো কিন্তু, একজন প্রসেসের কোড কিন্তু আরেকজন প্রসেসের সাথে, যেগুলো প্রাইভেট কোড স্পেশালি, সেটা কিন্তু একজনের সাথে আরেকজনের শেয়ার্ড অবস্থায় থাকে না। ধরেন আমার যে গুগল ক্রোম, এইটা একটা প্রসেস, এই প্রসেসের যে প্রাইভেট কোড পার্টটা আছে এটা কি আরেকটা ব্রাউজার লেটসে এজের সাথে কি শেয়ার্ড? আমি কি কোশ্চেনটা বুঝাতে পারছি যে গুগল ক্রোমের যে ওয়ার্কিং মেকানিজম এটা কি মাইক্রোসফট এজের সাথে ম্যাচ করে? না স্যার। তার মানে মাইক্রোসফট এজের একটা প্রাইভেট কোড সেক্টর আছে, সিমিলারলি গুগল ক্রোমেরও তার নিজস্ব একটা প্রাইভেট কোড সেক্টর আছে। কিন্তু কিপ দ্যাট ইন মাইন্ড যে গুগল বা মাইক্রোসফট এজ এই দুইটাই কি আমার মেইন মেশিনে চলে না, আমার এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলতেছে না? যদি যদি চলে তার মানে তাদের ওয়ার্কিং প্রসেস সেম, তার মানে তাদের কিছু কমন ওয়ার্কিং স্টাইল আছে, যে কমন ওয়েতে তারা কাজ করে, যে ব্রাউজারে প্রথমে ব্রাউজারগুলো আমার সিস্টেমে ইনস্টল করতে হয়, দেন আমি সেগুলো ইউজ করি। সো বা সেগুলো সিপিইউ এক্সিকিউট করে। সো ওই কোডগুলো কিন্তু আসলে শেয়ার্ড কোড বা কমন কোড, ঠিক আছে। শেয়ার্ড কোড বা কমন কোড কি জিনিস, যেগুলো মাল্টিপল ব্রাউজারের মধ্যে শেয়ার্ড অবস্থায় আছে বা মাল্টিপল প্রসেসের মধ্যে শেয়ার্ড অবস্থায় থাকে। সো এই জিনিসটা আসলে দরকার কি, মানে এই কনসেপ্টটা আমরা আসলে কেন পড়তেছি, যে শেয়ার্ড কোডের কনসেপ্টটা নিয়ে স্যার এত কনসার্ন কেন? খেয়াল করেন, যদি সব প্রসেসের মধ্যে এই কয়েকটা কমন কোড ব্লক যদি সেম হয়, তাহলে কি বারবার করে কি এগুলো মেমোরিতে রাখা কি স্পেসের ওয়েস্টেজ না? যে প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, এই তিনটা প্রসেসেরই আমার তিনটা করে কমন শেয়ার্ড কোড ব্লক আছে, তিনটা প্রসেসেরই এমন কোড ব্লক আছে যেগুলো অ্যাকচুয়ালি কপি আর কিছুই না, এগুলার একটা আরেকটার কপি আর কিছু না। তো এটা কি আমার মেন মেমোরির পেজিং এর কনসেপ্ট যেটা আমি পড়ছি, একটা প্রসেসকে মাল্টিপল পেজে ভাগ করা, এই যে আমি এখানে পেজে ভাগ করলাম, দেখেন এখানে C1 C2 C3, এখানেও C1 C2 C3, এখানেও C1 C2 C3, এগুলো কিন্তু সব কপি কোড। তো এখন আমি যদি চিন্তা করি যে এই C1 C2 C3 এগুলো প্রত্যেকটা প্রসেস ওয়াইজ, দেখেন প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3,
প্রত্যেকটা প্রসেস ওয়াইজ আমি মেইন মেমোরিতে আসলে উঠানো শুরু করব, আমি আমার মেইন মেমোরিতে উঠানো শুরু করব, তাহলে এখানে একবার C1 আসবে, দেন এখানে একবার C1 আসবে, এখানে একবার C1 আসবে, এখানে C2 আসবে, এখানে C2 আসবে, এখানে C2 আসবে। এখানে কি একটা ডুপ্লিকেশন হইতেছে না? সেম ডাটা বারবার মেইন মেমোরিতে রাখা হইতেছে, ইয়েস অর নো? ইয়েস স্যার। সো এই ডুপ্লিকেশনটা এড়ানোর জন্য যেটা করা হয়, এখানে একটা স্মার্ট অ্যাপ্রোচ নেওয়া হয়, সেটা হচ্ছে যখনই ওএস রিকোয়ার আন্ডারস্ট্যান্ড করতে পারে যে মাল্টিপল প্রসেসের মধ্যে কিছু কোড ব্লক কমন, কিছু পেজ আসলে কমন, সে যেটা করে সে হইতেছে এটার একটা কপি বানায়, এই কপিটা হচ্ছে মেইন মেমোরিতে রেখে দেয়। সো দেখেন এখানে লিবসি নামে কিছু ইনফরমেশন আছে, libc1, libc2, libc3, libc4, এগুলা কি করতেছে, সে মেইন মেমোরির 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার ফ্রেমে রেখে দিছে। তার মানে সে এই কপি কোডগুলো নিয়ে, যেই কোডগুলো আসলে যেই পেজগুলো আসলে মাল্টিপল প্রসেসের মধ্যে কমন, খেয়াল করেন প্রসেস 1 এর মধ্যেও libc1 আছে, libc2 আছে, libc3 আছে, libc4 আছে। সিমিলারলি প্রসেস 2 এর ভিতরেও lib1, lib2, lib3, lib4 আছে। প্রসেস 3 এর মধ্যেও lib1, lib2, lib3, lib4 আছে। সো বারবার এগুলোকে মাল্টিপল টাইম আমার মেইন মেমোরিতে না এনে সে যেটা করে, সে একবারে জাস্ট ওয়ান টাইম হচ্ছে মেইন মেমোরিতে এনে রাখে। দেখেন এখানে মেইন মেমোরিতে এনে রাখছে, এবং এনে রেখে সে কি করছে দেখেন, সিকোয়েন্সও কিন্তু সেম। যে দেখেন এইটা হইতেছে ধরেন পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 0, পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, ঠিক আছে? সো সে কি করছে, সিকোয়েন্সটা ধরে রাখছে। সিকোয়েন্সটা ধরে রেখে সে কি করছে খেয়াল করেন, এইখানে সে কিন্তু সিরিয়ালি জিনিসগুলোকে বসাইছে। সো আপনি যেন একটা প্রসেস যেন তার সিকোয়েন্স ব্রেক করে অন্য আরেকটা জায়গা থেকে মানে খুঁজে পেতে কোনো প্রবলেম না হয়। দেখেন lib1, lib2, lib3, lib4, এখানেও কিন্তু একইভাবে কমন কোড কিন্তু সেম সিকোয়েন্সে থাকে। কিপ দ্যাট ইন মাইন্ড, যখনই মাল্টিপল প্রসেসের মধ্যে কমন কোড দেখবেন অবশ্যই মাথায় রাখবেন এই কমন কোডগুলো কিন্তু ইকুয়াল সেম সিকোয়েন্স মেনটেন করে। দেখেন এমন কিন্তু হয় নাই প্রসেস 3 এর ক্ষেত্রে এখানে libc 4 আইসা পড়ছে এই জায়গাটার ভিতরে, এরকম কিন্তু কোনো কিছু হয় নাই, ঠিক আছে? সো বেসিক্যালি দেখেন আমার এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, এটা নিয়ে এবার আমি একটা কোশ্চেন করতে চাই যে এইখানে যেই ফ্রেম নাম্বারগুলো দেওয়া আছে, প্রত্যেকটা পেজের জন্য ফ্রেম নাম্বার দেওয়া আছে 0, 1, 2, 3, এগুলো হচ্ছে পেজ নং পি, আর এটা হচ্ছে ফ্রেম নং এফ। এখানে আমি লিখলাম 0, 1, 2, 3, এটা হচ্ছে আমার পেজ নং, এটা হচ্ছে আমার ফ্রেম নং। সিমিলারলি পেজ প্রসেস 3 এর জন্য 0, 1, 2, 3, এটা হচ্ছে পেজ নং, এটা হচ্ছে ফ্রেম নং। আমাকে একটু দেখে বলেন তো যে যেহেতু আমাদের কমন কোড এই লিবের কোডগুলো, এখানে কি আমার আসলে কোনো প্রসেসের জন্য কি আসলে তার কমন কোডগুলো খুঁজে পেতে কোনো প্রবলেম হবে? না স্যার। কারণ দেখেন এইখানে কমন কোডগুলো যে সিকোয়েন্সে আছে এখানেও সেম সিকোয়েন্সে থাকতেছে, এখানেও সেম সিকোয়েন্সে থাকতেছে, এবং এদের কিন্তু ফ্রেম অ্যালোকেশনও কিন্তু ইকুয়ালি সেম, ঠিক আছে? সো যখনই প্রসেস এখানে প্রসেস P1, প্রসেস P2, প্রসেস P3, যখনই প্রসেস P2, P3 বা P1 এর আসলে 0 নাম্বার পেজটাকে দরকার হবে, সে কিন্তু টেকনিক্যালি কি করবে, এই 3 নাম্বার ফ্রেমের দিকেই লুক আপ করবে। যখনই প্রসেস P1, P2 বা P3 এর এই কমন কোড ব্লক lib2 এর দরকার পড়বে, সে কি করবে, সে বেসিক্যালি ফ্রেম 4 এ লুক আপ করে নিবে। এইভাবে করে সে সিকোয়েন্সিয়ালি সব কিছুকেই খুঁজে পাবে। সো এই সিকোয়েন্সটা অলওয়েজ মেনটেন করা হয়, ঠিক আছে? সো হায়ারার্কিক্যাল পেজিং কি জিনিস? সো বেসিক্যালি এটা হচ্ছে যে বলতেছে যে মেমোরি স্ট্রাকচারস ফর পেজিং ক্যান গেট হিউজ ইউজিং স্ট্রেট ফরওয়ার্ড পেজিং মেথড। তার মানে আমরা এতক্ষণ ধরে যে পেজিং কনসেপ্টটা পড়ছি, এই কনসেপ্টটা ইউজ করে যদি আমরা আসলে চিন্তা করি যে আসলে পেজ টেবিলের স্ট্রাকচারটা মেনটেন করব, এটা আসলে বেশ হেকটিক একটা জিনিস হবে, খুব বড় একটা জিনিস হয়ে যাবে। সো এটাকে কি করা হয়েছে চিন্তা করেন যে কনসিডার এ 32 বিট লজিক্যাল অ্যাড্রেস স্পেস অ্যাজ অন মডার্ন কম্পিউটার। সো আমরা জানি যে আমাদের 32 বিট তো না, এখন তো 64 বিটই চলতেছে এনিওয়ে, বাট লেটস সে 32 বিট লজিক্যাল অ্যাড্রেস স্পেসের কথা বলতেছে, যে লজিক্যাল অ্যাড্রেস স্পেস অ্যাজ অন মডার্ন কম্পিউটার্স। পেজ সাইজ কি বলতেছে, পেজ সাইজ বলতেছে 4 কিলোবাইট। সো 4 কিলোবাইটকে 2 টু দি পাওয়ার 12, আমরা যে লাস্ট ক্লাসে 2 টু দি পাওয়ার n এর কনসেপ্টটা পড়ছি, 4 কিলোবাইটকে আমরা 2 টু দি পাওয়ার 12 এভাবে প্রেজেন্ট করতে পারি। সো পেজ টেবিল উড হ্যাভ 1 মিলিয়ন এন্ট্রিজ। সো এই যে 2 টু দি পাওয়ার 32 বিট, তো স্যার তাহলে 2 টু দি পাওয়ার 32, আর আমার যেহেতু 4 কিলোবাইটের একটা পেজ সাইজ, মানে একটা পেজের সাইজ হচ্ছে 4 কিলোবাইট, তার মানে এটা যদি আমি করি, তার মানে আমার পেজ টেবিলে এন্ট্রি অনেকগুলা হয়ে যাবে, প্রায় উড হ্যাভ 1 মিলিয়ন এন্ট্রি, ঠিক আছে? তার মানে একটা পেজ টেবিলে উড হ্যাভ 1 মিলিয়ন, পেজ টেবিলে উড হ্যাভ 1 মিলিয়ন এন্ট্রি,
ঠিক আছে 1 মিলিয়ন এরকম ইনফরমেশন থাকতেছে, পেজ থাকতেছে। সো ইফ ইচ এন্ট্রি ইজ 4 বাইটস থেকে 4 MB অফ ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস মেমোরি ফর পেজ টেবিল অ্যালোন, মানে হইতেছে যে বেশ বড় একটা জায়গা আমার আসলে লাগতেছে, এটাই বলতেছে যে অ্যামাউন্ট অফ মেমোরি ইউজ টু কস্ট আ লট, ডোন্ট ওয়ান্ট টু অ্যালোকেট দ্যাট কন্টিজিউয়াসলি ইন দ্য মেইন মেমোরি। সো আমি যদি আসলে এই 1 মিলিয়ন এন্ট্রি যদি আসলে মেইন মেমোরিতে বসাইতে যাই, এটা আসলে বেশ কস্টলি একটা জিনিস হবে। তো সেটা না করার জন্য আমরা আসলে যেটা করব, আমরা হায়ারার্কিক্যাল পেজিং এর কনসেপ্টটা নিয়ে আসছি। হায়ারার্কিক্যাল পেজিং এর কনসেপ্টে কি বলছে, ব্রেক আপ দ্য লজিক্যাল অ্যাড্রেস স্পেস ইনটু মাল্টিপল পেজ টেবিলস। সো প্রথমে কি করছে, ওরা হইতেছে হায়ারার্কিক্যাল পেজ টেবিলে একটা কনসেপ্ট করছে যে আমার পুরা পেজ টেবিলের কনসেপ্টটাকে দুইটা ভাগে ভাগ করব, পুরা পেজ টেবিলটাকে দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগে থাকবে আউটার পেজ টেবিল, আউটার পেজ টেবিল। এই আউটার পেজ টেবিল থেকে আমি কোথায় যাব, আমি ইনার পেজ টেবিলে যাব, এবং এই ইনার পেজ টেবিল থেকে আমি অ্যাকচুয়ালি আমার যে ডিজায়ার্ড প্রসেসের যে পেজটা আছে, অ্যাকচুয়াল প্রসেসের যে পেজটা আছে, ওই পেজের ডিজায়ার্ড ফ্রেমটাকে আমি খুঁজে বের করব। এটা হচ্ছে আমার মেইন গোল। সো দেখেন কি করছে, এখানে একটা আউটার পেজ টেবিল রাখছে, ওই আউটার পেজ টেবিল থেকে একটা ইনার পেজ টেবিলে আমি পয়েন্ট করে আসি। দেন ওই ইনার পেজ টেবিল থেকে ধরেন আমার এই ফ্রেমটা একটা প্রসেসের জন্য, তো 1 নাম্বার ফ্রেমটা হইতেছে একটা প্রসেসের পেজের জন্য অ্যালোকেট করা, তো সো আমি অ্যাকচুয়াল ইনফরমেশনটা খুঁজে পাবো। সো বেসিক্যালি যেটা কনসেপ্টটা করা হয়েছে যে একটা বিশাল বড় এন্ট্রি 1 মিলিয়ন এন্ট্রিকে আমি এভাবে যদি মেইন মেমোরিতে রাখতে চাই, এটা তো বিশাল বড় একটা জিনিস হয়ে যাবে, এটা আসলে খুব হেক্টিক একটা প্রসেস হবে। সো সেটা না করে আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছি, দুইটা ছোট ছোট পেজ টেবিলে ভাগ করে ফেলছি। প্রথমে আউটার পেজ টেবিল থেকে ইনার পেজ টেবিলে যাব, দেন ওইখান থেকে আমি আমার মেইন মেমোরিতে জিনিসটাকে খুঁজে পাবো। সো এই জিনিসটাই বলছে বেসিক্যালি যে 2 লেভেল পেজিং এর কনসেপ্টে। সো 2 লেভেল পেজিং এর এক্সাম্পলে কি বলছে, এ লজিক্যাল অ্যাড্রেস অন 32 বিট মেশিন উইথ 1K পেজ সাইজ is divided into a page number consisting of 22 bits. So it's a fixed information যে পেজ নাম্বার। সো পেজ নাম্বার বের করার জন্য হচ্ছে বেসিক্যালি 22 বিট রাখা হয়েছে, আউট অফ 32 বিট 22 বিটকে রাখা হয়েছে পেজ নাম্বারকে আইডেন্টিফাই করার জন্য, আর আগের মতো পেজ অফসেটকে আইডেন্টিফাই করার জন্য 10 বিটসকে রাখা হয়েছে। সো এখন আমাকে একটু বলেন তো, 22 বিট দিয়ে যে আমি পেজ নাম্বারকে বের করব, এইখানে আসলে আমার পেজ টেবিল কয়টা বা পেজ টেবিলের হায়ারার্কি কয়টা? কোশ্চেনটা যদি এইভাবে করি, এখানে পেজ টেবিলে হায়ারার্কি কয়টা খেয়াল করেন তো। পেজ আউটার পেজ টেবিল একটা হায়ারার্কি, ইনার পেজ টেবিল আরেকটা হায়ারার্কি না? তার মানে দুইটা ডিফারেন্ট ইয়ে আছে না, লেভেলে পেজ টেবিল এক্সিস্ট করতেছে না। এটা হচ্ছে লেটস আমি বললাম লেভেল 0, আর এটা হচ্ছে লেভেল 1। তার মানে কি দুইটা ডিফারেন্ট লেভেলে পেজ টেবিল এক্সিস্ট করতেছে কিনা, ইয়েস অর নো? Yes, sir. সো তার মানে আমি যখন খেয়াল করেন এই আউটার পেজ থেকে ইনার পেজটাকে খুঁজে পাবো, খেয়াল করেন এই আউটার পেজ টেবিল থেকে একটা পেজের নাম্বার নিয়ে আমি ইনার পেজ টেবিলটাকে খুঁজে পাবো। তার মানে আমার এখানে আসলে দুইটা পেজ নং আছে। প্রথমে হচ্ছে এইটা একটা পেজ নং, দিস ইজ মাই ফার্স্ট পেজ নং থাকবে, দেন এখানে আরেকটা পেজ নং থাকবে এই পেজ টেবিলটার জন্য। এই পেজ নংটা থেকে অ্যাকচুয়ালি আমি আমার অফসেটটা অ্যাড করে ফ্রেম নংটাকে খুঁজে পাবো। সো বেসিক্যালি যেটা করা হয়েছে, এই 22 বিট যেটা পেজ নাম্বারের জন্য ডেডিকেটেড ছিল, এটার প্রথম 12 বিট হচ্ছে আপনার আউটার পেজ টেবিলটাকে অ্যাক্সেস করার জন্য, আউটার পেজ টেবিলটাকে অ্যাক্সেস করার জন্য, আর পরের যে 10 বিট আছে সেটা দিয়ে হচ্ছে যে ইনার পেজ টেবিল, মানে এই যে সেকেন্ড লেভেল 1-এ থাকা যে পেজ টেবিল, এই যে লেভেল 1-এ থাকা যে পেজ টেবিল সেটাকে অ্যাক্সেস করার জন্য সে এই 10 বিটকে অ্যাড করা হয়েছে। আর লাস্টের যে 10 বিট সেটাকে কি করা হয়েছে, ওই যে আমরা দেখছি যে ডি অফসেট বা ফ্রেম, অ্যাকচুয়ালি ফ্রেমটাকে মেইন মেমোরিতে লুক আপ করার জন্য, যে এই জায়গাটা থেকে পার্টিকুলারলি এই জায়গাটা থেকে যে আমি ফ্রেমটাকে খুঁজে পাবো, সেটা কিন্তু আমি ডি কে অ্যাড করে পাবো বা অফসেটকে অ্যাড করে পাবো। সো ওইটার জন্য 10 বিটকে রাখা হয়েছে। সো এই জিনিসটাকে ফরওয়ার্ড ব্যাক পেজ টেবিলও বলা হয়। সো এটার পরে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। কারো কোনো আইডিয়া আছে হোয়াট ইজ ভার্চুয়াল মেমোরি? এনিওয়ান? হোয়াট ইজ ভার্চুয়াল মেমোরি? এনিওয়ান, এনি ট্রাই করতে পারেন, ভুল হলে হবে, সমস্যা তো নাই। স্যার, অপারেটিং সিস্টেম দ্বারা ম্যাপ করা মেমোরিকেই ভার্চুয়াল মেমোরি বলা হয়। অপারেটিং সিস্টেম দিয়ে ম্যাপ করা মেমোরিকে ভার্চুয়াল মেমোরি বলে।
অপারেটিং সিস্টেম দিয়ে তো আচ্ছা আচ্ছা ওকে ওকে আপনি কি লজিক্যাল অ্যাড্রেসিং এর কথাই বলতেছেন, মানে ভার্চুয়াল এক্সিস্টেন্স ইয়েস এর কথা? স্যার, আচ্ছা ইয়েস স্যার। ইয়েস, ওইটা একটা কনসেপ্ট, দ্যাটস এ কনসেপ্ট, বাট অ্যালং উইথ দ্যাট থিং এটার একটা আরেকটা ইলাস্ট্রেশন আছে, আমরা এখনই সেটা দেখব, যে টার্ম ভার্চুয়াল মেমোরি রেফার্স টু সামথিং হুইচ অ্যাপিয়ার্স টু বি প্রেজেন্ট বাট অ্যাকচুয়ালি ইট ইজ নট, যেটা আপনি মাত্র বললেন। The virtual memory technique allows users to use more memory for a program than the real memory of a computer. So মানে আপনার জিনিসটা যেটা হচ্ছে যে আমরা আসলে মেইন মেমোরি যখন পড়ি, আমরা মেইন মেমোরির একটা জায়গায় আমরা আসলে ডিসকাস করি যে মেইন মেমোরির সব কিছু আমরা আসলে লজিক্যাল অ্যাড্রেসিং করতেছি। সো লজিক্যাল অ্যাড্রেসিংকে হয়তো আমরা হয়তো অনেক সময় বলি যে এটা একটা ভার্চুয়াল অ্যাড্রেস, কারণ এটার একটা রিয়েল লাইফে কোনো এক্সিস্টেন্স নাই। লজিক্যাল অ্যাড্রেসের কিন্তু রিয়েল লাইফে কোনো ভার্চুয়াল বা লজিক্যাল অ্যাড্রেসের রিয়েল লাইফে কোনো এক্সিস্টেন্স নাই। বাট যখন আমরা ভার্চুয়াল মেমোরি বলবো, এই ভার্চুয়াল মেমোরি কথাটা বলার মানে হচ্ছে আসলে আমরা যেটাকে মেমোরি বলতেছি এই মেমোরিটারও আসলে কোনো এক্সিস্টেন্স নাই। আমার আর্গুমেন্টটা কি ক্লিয়ার? আমরা যখন মেইন মেমোরি নিয়ে কথা বলি, এই মেইন মেমোরিটা তো আসলে এক্সিস্ট করে, যে এটা একটা র্যাম, আমার সিপিইউ না সরি মাদারবোর্ডের মধ্যে সেট আপ করে একটা র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। বাট এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরিটা তো একটা ফিজিক্যাল একটা হার্ডওয়্যার না? ইয়েস অর নো? র্যামটা কি একটা Yes, ফিজিক্যাল sir. হার্ডওয়্যার? এখন আপনি যদি চিন্তা করেন স্যার, আপনি যদি চিন্তা করেন যে র্যাম যেইভাবে বিহেভ করে, র্যামটাও তো র্যামের ভিতর থেকে সিপিইউ হইতেছে প্রসেস নিয়ে এসে রিড রাইট এক্সিকিউট করে। হোয়াট ইফ আমি র্যামটারে আসলে কোনোভাবে বাড়াইতে পারতাম আমার কম্পিউটারে, কোনো নতুন হার্ডওয়্যার অ্যাড না করে, কোনো নতুন হার্ডওয়্যার অ্যাড না করে, ধরেন আমার র্যামের সাইজ 16 GB, আমি এটাকে 32 GB করতে চাই, এটা আমি কেমনে করতে পারতাম? মানে স্যার সেকেন্ডারি মেমোরিকে র্যাম হিসেবে ইউজ করার কথা বলছেন? এক্স্যাক্টলি, সেকেন্ডারি যে মেমোরি আমরা যেটা বলি হার্ড ড্রাইভ বা এসএসডি, এই জায়গাটার একটা পোর্শনকে আমি নিয়ে যখন আমি মেইন মেমোরির মতো বিহেভ করাই, মেইন মেমোরির মতো বিহেভ করি, যদিও সেটা ফাস্ট হয় না, কিপ দ্যাট ইন মাইন্ড। এইখান থেকে একটা স্পেস নিয়ে যায় যদি আপনি মেইন মেমোরির মতো বিহেভ করান, যেটার নাম আমি বলতেছি ভার্চুয়াল মেমোরি, এটা কিন্তু মেইন মেমোরির মতো এফিশিয়েন্ট হবে না, মেইন মেমোরির মতো এফিশিয়েন্ট হবে না, বাট ইট উইল গিভ ইউ সাম এক্সট্রা স্পেস টু ইউজ। এই জিনিসটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। সো এখন কোশ্চেন হচ্ছে স্যার এটা করবেন কেন? আপনি কেন মেইন মেমোরি, কেন আপনার একটা 16 GB একটা র্যাম থাকার পরেও আপনি আপনার হার্ড ড্রাইভ বা এসএসডি থেকে আরও 16 GB ধার নেবেন? আপনি জানেন যে এই 16 GB হয়তো আপনার যে অরিজিনাল মেইন মেমোরি সেটার মতো বিহেভ করবে না, এবং এই 16 GB আসলে আপনার একটা ভার্চুয়াল মেইন মেমোরি, ঠিক আছে, একটা ভার্চুয়াল মেমোরি, এটা আপনার অরিজিনাল র্যামের মতো বিহেভ করবে না, এটা একটু স্লো হবে, এটা কেন নিবেন? কোশ্চেন হচ্ছে এটা কেন করতে চাচ্ছি। অনেক প্রোগ্রাম রান করতে এক্সিস্টিং র্যামের থেকে বেশি র্যাম লাগে, হয়তোবা সেই ক্ষেত্রে ইউজ হবে। আচ্ছা, এক্সিলেন্ট অ্যান্সার। সো আমরা অনেকক্ষণ ধরে একটা কথা খুব বেশিবার বলছি যে ধরেন আমার একটা গেম আছে যেটার সাইজ হচ্ছে 50 GB, ঠিক আছে, এবং আমরা অনেকক্ষণ ধরে বলছি যে এই 50 GB গেমকে আমি কোনোভাবে আমার 16 GB র্যামে জায়গা দিতে পারবো না। কোশ্চেন হচ্ছে একটা গেম যখন এক্সিকিউশনে থাকে সেটা কি প্রোগ্রাম থাকে না, সেটা প্রসেস হয়ে যায়? সেটা তখন প্রসেস হয়ে যায়। এখন ভার্চুয়াল মেমোরি ইউজ করলে যে সুবিধাটা হয় সেটা আমরা এখনই বুঝতে পারবো। সো এই 50 GB গেম যখন এক্সিকিউশনে, তখন সেটা একটা প্রসেস। এখন যদি সেটা প্রসেসে কনভার্ট হয়ে যায়, এই গেমটা যদি এক্সিকিউশনে থাকার সময় প্রসেসে কনভার্ট হয়ে যায়, এবং কিপ দ্যাট ইন মাইন্ড আমার মেইন মেমোরি র্যামের সাইজ হচ্ছে মাত্র 16 GB, এই সিচুয়েশনে যেহেতু আমি 50 GB গেমটাকে মেইন মেমোরিতে আনতে পারতেছি না, তার মানে গেমটা কোথায় আছে? আমার সেকেন্ডারি স্টোরেজ আছে এসএসডি বা হার্ড ড্রাইভে, ইয়েস অর নো? এখন এই যে কথাটা যখন বলতেছি, খেয়াল করেন, মেইন আমার হার্ড ড্রাইভে কিন্তু এখন আর গেমটা প্রোগ্রাম হিসেবে নাই, আমার হার্ড ড্রাইভে গেমটা কিন্তু এখন প্রসেস হিসেবে আছে। এটা কি ক্লিয়ার? স্যার মেজরিটি গেম তো কি বলে পুরাপুরি র্যামে লোড না হয়ে কিছু অংশ র্যামে থাকে, সো 16 GB তেই তো হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমি একটা জিনিস বলি, ধরেন 50 GB গেম, ঠিক আছে, 50 GB গেমের মধ্যে 16 GB হইতেছে মেইন মেমোরিতে লোড করছি। জি স্যার। আর্গুমেন্ট তো ক্লিয়ার। তাইলে বাকি থাকলো কত? 34 GB না? 34 GB। 34 GB সাইজের একটা প্রসেস আছে না, মানে রিমেনিং প্রসেস আছে না? ইয়েস অর নো? পুরা গেমটা একটা প্রোগ্রাম। যখনই গেমটা স্টার্ট করছি পুরা গেমটা কিসে কনভার্ট হয়ে গেছে?
প্রসেস। পুরা গেমটা কিন্তু প্রসেস। তার মানে প্রসেসটা কি একটা বিশাল বড় পেজ টেবিল না? প্রসেসটাকে আমি বিশাল বড় একটা পেজ টেবিলে রিপ্রেজেন্ট করতে পারি না? জি স্যার। এখন এই পেজ টেবিলটা কি মানে এইখানে যে পেজ টেবিলটা সেটা কি আসলে মানে আমার কি পুরা সবগুলা পেজকে কি আমি মেইন মেমোরিতে লোড করতে পারছি এই গেমের? না। কেন পারি নাই? কারণ আমার 16 জিবি পর্যন্ত বাধ্যবাধকতা আছে। তার মানে বাকি 34 জিবি প্রসেস আসলে কোথায় আছে? এসএসডি বা হার্ড ড্রাইভে আছে? ইয়েস অর নো? জি স্যার। জি স্যার। এই যে এসএসডি বা হার্ড ড্রাইভে যখন আমি 34 জিবি প্রসেসকে রাখতেছি, এই এই রাখার টাইমের এই এসএসডি বা হার্ড ড্রাইভের যে পোর্শনটুকু ইউজ হচ্ছে, যে জায়গাটুকু ইউজ হচ্ছে ফর দিস 34 জিবি, এই জায়গাটুকুকে আমি তখন ভার্চুয়াল মেমোরি রাখতেছি। বুঝা গেছে ভার্চুয়াল মেমোরিটা আসলে কোথায় খেলতেছে বা কেন লাগতেছে? জি স্যার। সো দেখেন একটা লাইন বলছে, ভার্চুয়াল মেমোরি ইজ এ কনসেপ্ট দ্যাট উই ইউজ হোয়েন উই হ্যাভ এ প্রসেস দ্যাট এক্সিড দ্য মেইন মেমোরি ডিমান্ড। আমার 16 জিবিতে 50 জিবির একটা প্রসেসকে রাখা সম্ভব না। সো আমি 16 জিবি পর্যন্ত গেমটাকে মেইন মেমোরিতে রাখলাম, বাকি রিমেনিং 34 জিবিকে আমি কি করতেছি, এসএসডি বা হার্ড ড্রাইভের একটা ফ্রি স্পেসকে ভার্চুয়াল মেমোরি হিসেবে বানায় নিচ্ছি। ওই ভার্চুয়াল মেমোরিতে আমি বেসিক্যালি কি করতেছি, রিমেইনিং 34 জিবি প্রসেসকে রাখতেছি। এই ব্যাপারটা কি ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস স্যার। সো এটাই বেসিক্যালি আমি বোঝাতে চাচ্ছিলাম। সো এখন আমরা যে কনসেপ্টটা দেখব সেটা হচ্ছে ডিমান্ড পেজিং। সো ডিমান্ড পেজিং এটা এটা আমরা কি আজকে কত দূর কভার করতে পারবো? প্রবাবলি খুব বেশি কভার করা যাবে না। এনিওয়ে, সো হোয়াট ইজ ডিমান্ড পেজিং? এনিওয়ান লাইক টু গিভ আ ট্রাই? আমি মিনওয়াইল একটু ক্লিয়ার করে নিই। কেউ চাইলে একটু ট্রাই করতে পারেন হোয়াট ইজ ডিমান্ড পেজিং। আচ্ছা, সো আমি বলি, সো কোনো প্রবলেম নাই। সো ডিমান্ড পেজিং জিনিসটা কি? ডিমান্ড পেজিং জিনিসটা হচ্ছে এইখানে যদি লিখি সিপিইউ কি করে, সিপিইউ জেনারেট করে, সিপিইউ জেনারেটস লজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস অফ হোয়াট? অ্যাড্রেস অফ এ পেজ। দেন সেটা কি হয়, সেই জিনিসটা কি করে, সেই জিনিসটা সিপিইউ কি করে, এক্সিকিউট করার জন্য সে ট্রাই করে। এখন খেয়াল করেন ডিমান্ড পেজিং এর কনসেপ্টটা যেটা বলতেছে, ডিমান্ড পেজিং এর কনসেপ্টটা যেটা বলতেছে যে আমরা একটু আগে কি দেখে আসছি, আমরা একটু আগে ভ্যালিড ইনভ্যালিড বিটের একটা কনসেপ্ট দেখে আসছিলাম। কারো মনে আছে ভ্যালিড ইনভ্যালিড বিটের কাজ কি? আচ্ছা, আমি আগে একটু শর্টে একটু এক্সপ্লেন করি। সো কি বলতেছে, সিপিইউ একটা পার্টিকুলার পেজকে রিড করতে চাচ্ছে বা এক্সিকিউট করতে চাচ্ছে, সে কি করতেছে, ব্রিং এ পেজ ইনটু মেইন মেমোরি অনলি হোয়েন ইট ইজ নিডেড। সো সিপিইউ কি করতেছে, সিপিইউ তখনই একটা পেজকে মেইন মেমোরিতে আনতেছে যখন তার অ্যাকচুয়ালি ওই পেজটার দরকার। এতে সুবিধা কি হচ্ছে, লেস আইও, মানে বারবার ইনপুট আউটপুট করা লাগে না, লেস মেমোরি নিডেড, মানে হচ্ছে যে আমার যদি বারবার মানে আমার যদি অনেক বড় একটা প্রসেসকে আমি মেইন মেমোরিতে জায়গা দিতে চাই তাহলে কিন্তু আসলে সবসময় সম্ভব না। সো স্পেস এফিসিয়েন্সি হবে, ফাস্টার রেসপন্স, মানে হচ্ছে যে আমি খুব দ্রুত আমার দরকার মতো প্রসেসটাকে আমরা করতে পারি, মেইন মেমোরিতে নিয়ে আসতে পারি। বাই দ্য ওয়ে এটা কিন্তু একটা হার্ড ড্রাইভ, ঠিক আছে? এখানে যেটা দেখতেছেন এটা একটা হার্ড ড্রাইভ এবং মেইন মেমোরিতে প্রসেস এনে ইউজ করা হয়। এখানে মোর ইউজার্স এখানে অ্যাট এ টাইম কাজ করতে পারে। খেয়াল করেন আমরা সোয়াপ ইন সোয়াপ আউট কনসেপ্টটা অনেকবার বলছি। সোয়াপ ইন কনসেপ্টের মানে কি, যখন হচ্ছে আমরা সেকেন্ডারি স্টোরেজ থেকে একটা পেজকে বা একটা প্রসেসকে মেইন মেমোরিতে লোড করি, এটাকে বলে সোয়াপ ইন। এবং যখন আমরা একটা প্রসেস বা পেজকে মেইন মেমোরি থেকে বের করে হার্ড ড্রাইভে নিয়ে রাখি, এটাকে বলতেছে সোয়াপ আউট, ঠিক আছে? সো সোয়াপ ইন সোয়াপ আউটের কনসেপ্ট আমরা অনেকবার বলছি। সো এখানে কি বলছে, রিকোয়ার্ড হার্ডওয়্যার সাপোর্ট। সো ডিমান্ড পেজিংটা কি, সিপিইউ একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে, দেন ওই অ্যাড্রেসটা থেকে সে কি করে, তার যেই সেকেন্ডারি স্টোরেজ আছে, সেকেন্ডারি স্টোরেজ থেকে সে মেইন মেমোরিতে হইতেছে ওই পেজটার অ্যাড্রেস ওয়াইজ লোড করে নিয়ে আসে, দেন ওইটাকে এক্সিকিউট করে। সো এটা হচ্ছে মানে স্পেস এফিসিয়েন্সি হয় বেসিক্যালি। কিভাবে হয় সেটা আমরা দেখব। হ্যাঁ, কেউ কিছু বলবেন? আচ্ছা,
সো আমরা এখন এই জায়গাটাতে একটু দেখি, দুইটা ছবি আসলে একটু পাশাপাশি রেখে দেখলে একটু বেটার হয়। সো কি বলতেছে, ভ্যালিড ইনভ্যালিড বিটটার কাজ ছিল কি, অ্যান এক্সট্রা বিট ইন দ্য পেজ টেবিল হুইচ ইন্ডিকেটস দ্য এক্সিস্টেন্স অফ দ্য পেজ ইন দ্য মেইন মেমোরি। সো খেয়াল করেন 4 এর পাশে, এখানে 4 এর পাশে ভি দেওয়া মানে হচ্ছে এই ভিটা আগে সিপিইউ দেখবে, সিপিইউ হচ্ছে এই পার্টিকুলার পেজ নাম্বারের জন্য দেখবে যে বিটটা ভ্যালিড না ইনভ্যালিড। 0 নাম্বার যখন দেখবে যে তার আসলে 0 নাম্বার পেজের জন্য বিটটা ভ্যালিড, তার মানে সে 4 নাম্বার ফ্রেমে লুক আপ করে তার ডিজায়ার্ড এ ডাটাটাকে বের করে আনবে। কিন্তু যখন সিপিইউ আসবে এসে দেখবে 1 নাম্বার পেজের জন্য তার ডিজায়ার্ড 1 নাম্বার পেজের জন্য তার অ্যাকচুয়ালি ভ্যালিড ইনভ্যালিড বিট হচ্ছে আই বা ইনভ্যালিড, তখন কিন্তু সে আর এই ফ্রেমে তাকাবেই না, কারণ এই ফ্রেমটা ফাঁকা। সেই ইনভ্যালিড বিট দেখেই বুঝছে যে মেন মেমোরিতে তাকানোর দরকার নাই, আমি ইনভ্যালিড বিট দেখেই বুঝছি যে মেন মেমোরিতে ইনফরমেশন নাই। এবং এতে কিন্তু আসলে টাইমও বাঁচে। আপনি যদি আসলে ফাঁকা জায়গায় ঘুরে আসতেন আপনার কিন্তু সময় নষ্ট হইতো, যে আচ্ছা আমি 1 নাম্বার পেজটা তো এখানে কিছু নাই, তাও আমি একটু মেন মেমোরিতে যাই, এটা কিন্তু আসলে টাইম নষ্ট হইতে পারতো। সো বেসিক্যালি ইনভ্যালিড বিটটা দেখে আপনার লুক আপ করবেন না মেন মেমোরিতে, আপনার টাইম বাঁচবে। সো এখানে দেখেন কি বলছে, অ্যান এক্সট্রা বিট ইন দ্য পেজ টেবিল হুইচ ইন্ডিকেটস দ্য এক্সিস্টেন্স অফ দ্য পেজ ইন দ্য মেইন মেমোরি। দেখেন যে ভি দিয়ে ইন্ডিকেট করতেছে যে এই পেজটা ফ্রেমে আছে কি নাই। অ্যাটেম্প টু অ্যাক্সেস পেজ, সো যখনই বিটটা ভ্যালিড হয় তার তখনই অনলি সে কি করে, ফ্রেমে অ্যাক্সেস করার অ্যাটেম্প নেয়। যদি দেখে ইফ এ পেজ ইজ ভ্যালিড ইন দ্য মেমোরি দেন কন্টিনিউইং দ্য প্রসেস অফ ইনস্ট্রাকশন অ্যাজ নর্মাল, মানে হচ্ছে ভ্যালিড বিটটা দেখার সাথে সাথে সে ফ্রেমে অ্যাক্সেস করে। আর যদি দেখে ইনভ্যালিড, যদি দেখে যে এই বিটটা ইনভ্যালিড, তখন সে কি করে, এটাকে বলে পেজ ফল্ট বা পেজ ফল্ট ট্র্যাপে ফেলে দেয়, যে ঠিক আছে আমার আর মেন মেমোরিতে দেখার দরকার নাই। সো এই জিনিসটাই বেসিক্যালি পেজ ভ্যালিড বা ইনভ্যালিড বিট। পেজ ইজ নিডেড রেফারেন্স টু ইট, যে পেজটা দরকার সেটার দিকে সে পয়েন্ট করে থাকে। ইনভ্যালিড রেফারেন্স, যখনই দেখে যে রেফারেন্সটা আই আছে সেটাকে স্টপ করে দেয়, সে আর তখন আর ওইটার দিকে ওইটাকে নিয়ে আসার চেষ্টা করে না। নট ইন দ্য মেইন মেমোরি ব্রিং ইট টু দ্য মেমোরি, এই কাজটা করে। সো এইখানে বেসিক্যালি একটা পেজ ফল্টের একটা ঘটনা বলা আছে। সো এখানে কি বলতেছে, ইফ দেয়ার ইজ if there is ever a reference to a page, first reference will trap the OS page fault. পেজ ফল্ট বলতে কি বোঝাচ্ছে, পেজ ফল্ট বলতে বোঝাচ্ছে যে সিপিইউ যে পেজটা আসলে মেইন মেমোরি থেকে অ্যাক্সেস করতে চাইছিল সেটা আসলে ওই মুহূর্তে মেইন মেমোরিতে অ্যাভেলেবল না। এই মেইন মেমোরিতে অ্যাভেলেবল না থাকার ঘটনাটাই হচ্ছে পেজ ফল্ট। সো কি করতেছে, যে এই জিনিসটা যদি আমি আসলে একটু আমাদের হয়তো টাইম নাই, একটু যদি ড্র করে দেখাইতে পারি, আই থিঙ্ক দ্যাট উড বি দিস ইজ দ্য লাস্ট থিং। আমি আসলে একটু ড্র করে দেখাই যে আসলে ঘটনাটা কি ঘটে, ঠিক আছে? ওকে, সো লেটস সে আমার এইখানে একটা হার্ড ড্রাইভ আছে। আমরা অলরেডি জানি যে ভার্চুয়াল মেমোরি কনসেপ্ট থেকে একটা প্রসেসকে আমরা চাইলে কি করতে পারি, যে ভার্চুয়াল মেমোরিতে যখন একটা প্রসেস থাকে, এই প্রসেসটা হইতেছে লেটস সে P1 প্রসেস, এটা হইতেছে আমার হার্ড ড্রাইভে আছে, কারণ এত বড় প্রসেসটা হয়তো আমি মেইন মেমোরিতে নিতে পারিনি। সো এটা হইতেছে পেজ 0 1 2 3। আরেকটা প্রসেস লেটস সে আছে, এটাও ধরেন 4টাই 0 1 2 3, ঠিক আছে? এবং ফর এক্সাম্পল আমরা চিন্তা করি, আমরা যে এক্সাম্পলটা দেখতেছি সেটা হচ্ছে আমরা প্রসেস 1 এর জন্য দেখতেছি, ঠিক আছে? প্রসেস 1 এর একটা পেজ টেবিল আমি ড্র করি, প্রসেস 1 PMT, ঠিক আছে? সো প্রসেস 1 PMT, সো কি আছে, পেজ নাম্বার আছে, দেন হচ্ছে ফ্রেম নাম্বার আছে, দেন কি আছে, ভ্যালিড ইনভ্যালিড বিট আছে, ঠিক আছে? ভ্যালিড ইনভ্যালিড বিট আছে। সো আমি পেজ নাম্বারগুলো লিখে ফেলি 0 1 2 3, ঠিক আছে? সো আমরা এই প্রসেসটার জন্য দেখতেছি, প্রসেস 1 এর জন্য। সো ফ্রেম নাম্বার আমি দিলাম লেটস সে 3, দেন 6, বাকি দুইটার জন্য দিব না। আচ্ছা 6টা বেশি সুন্দর হয়ে গেছে। বাকি দুইটার জন্য বাকি কিপ দ্যাট ইন মাইন্ড, এইখানে ভি ভি আই আই, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার আমাকে একটু দেখে বলেন তো, এইটুকু ছবি দেখার মাধ্যমে আপনি আসলে কি বুঝতেছেন? এনিওয়ান? এই পেজ টেবিলটা কোথায় আছে? পেজ টেবিলটা কোথায় আছে? মেইন মেমোরিতে না? ইয়েস অর নো? ইয়েস স্যার। মেইন মেমোরিতে আমার পেজ টেবিলটা আছে। এখন আমি যে জিনিসটা বুঝতে চাচ্ছি যে 2 আর 3 নাম্বার পেজটা দেখেন এখানে ফাঁকা, এখানে কিছু নাই, তার মানে এই বিটটা
ইনভ্যালিড। তো এখন আসলে কি ঘটনা ঘটবে আমাকে কেউ একটু চিন্তা করে বলতে পারবেন? সো প্রথমে কি হবে আমি একটু সিকোয়েন্সিয়ালি বলি। সিপিইউ একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে। সিপিইউ জেনারেটস লজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে? লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করবে। লজিক্যাল অ্যাড্রেস অফ হোয়াট? লজিক্যাল অ্যাড্রেস অফ পেজ, ঠিক আছে? সিপিইউ একটা পেজের লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে। লেটস সে পেজ 0 এর জন্য করলো। সো ফর এক্সাম্পল প্রথমে পেজ 0 এর জন্য করলো। সো পেজ 0 এর জন্য যখন সে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে, আমি পুরো জিনিসটা ইলাস্ট্রেশনটা দেখাই দিচ্ছি। পেজ 0 এর জন্য যখন সে লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করলো, সে কি করবে? এই লজিক্যাল অ্যাড্রেসের থ্রুতে মেইন মেমোরিতে যায়, সে মেইন মেমোরিতে থাকা পেজ টেবিলে দিকে পেজ 0 এর জন্য যেই ফ্রেম নাম্বারটা সেটা বের করার ট্রাই করবে। কিন্তু সে ফ্রেম নাম্বারটা দেখার আগে, সিপিইউ ফ্রেম নাম্বারটা দেখার আগে দেখবে কি বিটটা কি ভ্যালিড না ইনভ্যালিড। যখন দেখবে যে বিটটা ভ্যালিড, তখন সে কি করবে? সে তার ফ্রেম থেকে ডিজায়ার্ড ইনফরমেশনটাকে সে বের করে নিয়ে আসবে। এটা কিন্তু হ্যাপি পাথ, এখানে কিন্তু কোনো প্রবলেম নাই। প্রবলেমটা কখন হবে? প্রবলেম হবে কখন? কেউ আইডিয়া করতে পারবেন যে প্রবলেমটা কখন হবে? এনিওয়ান? প্রবলেমটা হবে তখনই যখন সিপিইউ আইদার 2 অথবা 3 নাম্বার পেজটাকে অ্যাক্সেস করতে চাবে। সো ফর এক্সাম্পল সিপিইউ যদি চিন্তা করে যে আমি এখন 2 নাম্বার পেজটাকে অ্যাক্সেস করতে চাই, তখন সে কি করবে? 2 নাম্বার পেজটাকে অ্যাক্সেস করার সময় সে বেসিক্যালি যেটা করবে যে সিপিইউ আবার মেইন মেমোরিতে লুক আপ করবে এবং 2 নাম্বার পেজের জন্য সে বিটটা দেখবে ইনভ্যালিড। এইটা দেখার সাথে সাথে দেখেন এই যেই সময় নাকি 2 নাম্বার পেজটা সিপিইউ আসলে দেখতে চাচ্ছে, এটা কিন্তু একটা ইউজার আসলে কি করতেছে? ইউজার আসলে এই 2 নাম্বার পেজটাকে দেখতে চাচ্ছে। একটা ইউজার, এই প্রসেসগুলো আসলে কে রান করে? প্রসেসগুলো কিন্তু আমরা ইউজাররাই রান করি। যে গেমের যে প্রসেসটার কথা বলতেছিলাম, এই প্রসেস 1টা ধরেন গেমের একটা প্রসেস, এখন গেমটা তো একটা ইউজার খেলতেছে, রাইট? সো ধরেন গেম খেলতে খেলতে ইউজার এমন একটা জায়গায় গেছে, অনেক সময় হয় না গেমটা লোড হইতে একটু টাইম লাগে, গ্রাফিক্স রেন্ডার হইতে একটু টাইম লাগে, বা গেমের একটা জায়গায় স্টার্ট হয়ে যায়। সো ওরকম একটা সিচুয়েশন যে এমন একটা পেজ আসলে ইউজার অ্যাক্সেস করতে চাচ্ছে ইউজিং দ্য সিপিইউ, কারণ ইউজার তো নিজে নিজে পেজ অ্যাক্সেস করতে পারবে না, ইউজারের তো সিপিইউর হেল্প লাগবে। সো এমন একটা পেজ আসলে ইউজার অ্যাক্সেস করতে চাচ্ছে যেটা আসলে এই মুহূর্তে মেইন মেমোরির ফ্রেমে লোড করা নাই। তো তার মানে ওই বিটটা হচ্ছে ইনভ্যালিড বিট। এই সময় বেসিক্যালি যেটা হয়, তখন আর কন্ট্রোলটা ইউজারের কাছে থাকে না, ইউজারের থেকে কন্ট্রোলটা চলে আসে অপারেটিং সিস্টেমের কাছে। অপারেটিং সিস্টেম কি করে? অপারেটিং সিস্টেম যেটা বেসিক্যালি করে যে এই যে তার হার্ড ড্রাইভে যে ভার্চুয়াল মেমোরিতে যে 2 নাম্বার পেজটা ছিল, হার্ড ড্রাইভের যে ভার্চুয়াল মেমোরিতে 2 নাম্বার পেজটা ছিল, এই পেজটাকে সে বেসিক্যালি কি করে? এই পেজটাকে সে বেসিক্যালি মেইন মেমোরির যে ফাঁকা ফ্রেম, আমরা যদি একটু মেইন মেমোরির ছবিটা এখানে মিনওয়াইল আইকে ফেলি, মেইন মেমোরির কোনো একটা ফাঁকা ফ্রেমে কি করে? এই 2 নাম্বার পেজটাকে বেসিক্যালি পেজ 2টাকে এখানে নিয়ে আসবে। অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে এই 2 নাম্বার পেজটা, যেটা নাকি আমার সেকেন্ডারি স্টোরেজে ভার্চুয়াল মেমোরির পোর্শনে আছে, সেটাকে এই মেইন মেমোরিতে লোড করে দিবে। এবং যখনই সে 2 নাম্বার পেজটাকে লোড করে ফেললো, খেয়াল করেন আমি যদি এইখানে নাম্বারিং করে দেই, ফ্রেম নাম্বারটা দিয়ে দেই, ফ্রেম নং, মেইন মেমোরিতে আমার ফ্রেম নং থাকে, তার মানে পেজ 2 গেছে ফ্রেম 2তে, তার মানে আমার এখানে ফ্রেম নাম্বারটা আপডেট হয়ে যাবে 2 এবং এখানে ভ্যালিড বিটটা হয়ে যাবে, ইনভ্যালিড বিটটা হয়ে যাবে ভ্যালিড বিট। এই সিচুয়েশনে কি হইলো? এই পর্যন্ত ওএস মিসিং পেজ, যেটা মেইন মেমোরি পেজ টেবিলে নাই, এবং মেইন মেমোরি পেজ টেবিলেতে নাই মানে হচ্ছে সে আসলে কোনো ফ্রেমেও জায়গা পাইছিল না। ঠিক যে মুহূর্তে ওএস আসলে ফ্রেমটাকে মেইন মেমোরিতে লোড করছে, পেজ 2টাকে মেইন মেমোরিতে লোড করছে, মেইন মেমোরি ফ্রি ফ্রেমে লোড করছে, তখন সে পেজ টেবিলে আপডেট করে দিছে যে পেজ 2 মেইন মেমোরি 2 নাম্বার ফ্রেমে আছে এবং বিটটা এখন ভ্যালিড। এখন কি করবে? এখন ওএস আবার কন্ট্রোলটা কি করবে? ইউজারের কাছে হ্যান্ড ওভার করবে। যে ওএস বলবে ঠিক আছে ইউজার, আমি তোমার ডিমান্ড করা যে পেজটা ছিল, যেটাকে তুমি খুঁজতেছিলা, যেটা তোমার ফল্ট হয়েছে, যেটাকে তুমি খুঁজে পাও না ইনিশিয়ালি, সেটাকে আমি খুঁজে পেয়ে এনে দিছি, এখন তুমি ইউজ করো, ঠিক আছে? সো এই জিনিসটাই হইতেছে বেসিক্যালি দ্য ওয়ার্কিং মেকানিজম অফ এ ডিমান্ড পেজ, যেটা আসলে এই মুহূর্তে হয়তো ফ্রেমে মেইন মেমোরি ফ্রেমে লোড করা ছিল না, ওএস কন্ট্রোলটা নিজের কাছে নিয়ে সেটাকে সেকেন্ডারি মেমোরির ভার্চুয়াল মেমোরি থেকে লোড করে দিচ্ছে। সেকেন্ডারি মেমোরি আমরা কিন্তু বলছি যে একটা পোর্শন, হার্ড ড্রাইভ বা এসএসডির একটা পোর্শন আমরা ভার্চুয়াল মেমোরি হিসেবে ইউজ করতেছিলাম। ওই ভার্চুয়াল মেমোরি থেকে কে এনে দিছে? ওএস এনে দিছে কার কাছে? মেইন মেমোরির একটা ফ্রি ফ্রেমে। অবশ্যই কিন্তু ফ্রেম ফ্রি থাকতে হবে। যদি ফ্রেম ফ্রি না থাকে, কিপ দ্যাট ইন মাইন্ড, যদি এরকম হয় যে এখানে অলরেডি এমন একটা মেইন মেমোরি, আমি যদি একে বসি যে ধরেন এরকম একটা মেইন মেমোরি, এখানে সবগুলা জায়গায় কোনো না কোনো পেজ আছে, অন্য কোনো প্রসেসের পেজ থাকতে পারে, পেজ 2 এর অনেকগুলা পেজ আছে, পেজ 2 এর প্রসেস 2 এর অনেকগুলা পেজ আছে, দেখেন প্রসেস 2,
এরকম প্রসেস 2 এর অনেকগুলা পেজ আছে, তার মানে কি এই জায়গাগুলো অকুপাইড। তখন সিপিইউ আসলে কি করবে, কোনো আইডিয়া? ধরেন এই পেজ 2টা প্রসেস 1 এর পেজ 2টা ফ্রেম 2তে লোড করতে চাচ্ছে, বা যে কোনো একটা ফাঁকা ফ্রেমে লোড করতে চাচ্ছে। সিনারিওটা আমি একটু বলি, আমি আসলে কি বোঝাতে চাই। ধরেন এইটা আমার একটা মেইন মেমোরি, ঠিক আছে? এই মেইন মেমোরিতে কি হয়েছে, মেইন মেমোরিতে প্রসেস 2 এর পেজ 1, প্রসেস 2 এর পেজ 2, প্রসেস 2 এর পেজ 3 আছে, প্রসেস 2 এর পেজ 4 আছে। এখন কোনো কারণে সিপিইউ চাচ্ছে যে আমার এই 3 নাম্বার যে পেজটা অফ প্রসেস 1, 3 নাম্বার যে পেজটা, খেয়াল করেন এখানে কিন্তু কোনো ফ্রেম নাম্বার নাই, এটা সিপিইউ চাচ্ছে ইউজ করতে, সিপিইউ চাচ্ছে এই পেজ 3টা ইউজ করতে। এবং মিনওয়াইল মেইন মেমোরিতে আমি দেখতেছি কোনো ফাঁকা জায়গা নেই। এখন আসলে কি হবে, কিভাবে সিপিইউ আসলে তার ডিজায়ার্ড ডেটাটা করতে পারবে, এক্সিকিউট করতে পারবে? এনি আইডিয়া, এনি ট্রাই? ওকে, সো এটা আমি বলে দিই, দিস ইজ দ্য লাস্ট থিং, যে ঘটনাটা যেটা ঘটবে এই সময়ে সিপিইউ আসলে যেটা করবে, যেই পেজগুলো আর ইউজ হচ্ছে না, বা যেই পেজগুলোর আর কোনো দরকার নাই মেন মেমোরিতে থাকা, ওএস যেটা বেসিক্যালি করে সেই ধরনের পেজগুলো, ধরেন প্রসেস 2 এর এই 4টা পেজের আর কোনো দরকার নাই, এগুলোকে মেন মেমোরি থেকে বের করে ফেলে, যে এই প্রসেসগুলোর আমার এই প্রসেসের পেজগুলো এখন আর ইউজ হচ্ছে না, এগুলোকে বের করে ফেলি, এগুলো গার্বেজ। এই জিনিসটাকে বলে সোয়াপ আউট করা, ঠিক আছে? এই যে বের করে ফেললাম আননেসেসারি পেজগুলো, এই জিনিসটাকে বলি, যখন আমরা মেইন মেমোরি থেকে আননেসেসারি পেজকে বের করে ফেলি, মেইন মেমোরির ফ্রেম থেকে আননেসেসারি পেজকে বের করে ফেলি, এই ঘটনাটাকে বলতেছি আমরা সোয়াপ আউট। এই সোয়াপ আউটটা কে করে? ওএসই করে। সোয়াপ আউট করে তখন কি করবে ওএস, যখন এই পেজগুলোকে বের করে ফেলবে, আমার সিপিইউর দরকার হচ্ছে প্রসেস 1 এর পেজ 3, সে ধরেন এই জায়গাটা ফাঁকা করলো, লেটস সে কথার কথা এই জায়গাটা ফাঁকা করে সে কি করবে, ওএস করবে কি, প্রসেস 1 এর পেজ 3 কে এখানে জায়গা দিয়ে দিবে। এবং যখন এখানে জায়গা দিয়ে দিবে, এই যে সিপিইউ যখন ওএস যখন এই পেজ 3 কে মেইন মেমোরিতে নিয়ে আসতেছে, ভার্চুয়াল মেমোরি থেকে মেইন মেমোরিতে নিয়ে আসতেছে, এই ঘটনাটাকে আমরা বলতেছি বেসিক্যালি সোয়াপিং, ঠিক আছে? সোয়াপিং করে নিয়ে আসলাম, এবং অ্যাট দ্য সেম টাইমস ওএস কি করবে, এই বিটটাকে ভ্যালিড করে দিবে। সে কত নাম্বার পেজ আনছে, লেটস সে 0 1 2 3 4, সো সে কি করবে, এই যে তার ফ্রেম নাম্বার অ্যালোকেটেড ফ্রেম নাম্বারটা 4 করে দিবে, ওএসই করবে, ঠিক আছে? যে ওএস ভার্চুয়াল মেমোরি থেকে মেইন মেমোরিতে লোড করে দেওয়ার জন্য প্রথমে একটা ফ্রি ফ্রেম বানাইলো, একটা আনইউজড পেজকে বের করে দিল, দেন সোয়াপ ইন করে তার মানে ইউজারের ডিজায়ার্ড পেজটাকে মেইন মেমোরিতে লোড করলো, এই ঘটনাটাকে বলে সোয়াপ ইন। এই সোয়াপ ইন করার পরে সে কী করলো, পেজ টেবিলে পেজ 3 এর জন্য বিটটা আগে ইনভ্যালিড ছিল, সেটাকে এখন ভ্যালিড করে দিল। সো এভাবে হচ্ছে সেই জিনিসটা কাজ করে। আর এই যে এসেই যে আমি আসলে পেজটাকে খুঁজে পাচ্ছি না, সিপিইউ যখনই ডাইরেক্ট পেজ টেবিলে লুক আপ করে তার ডিজায়ার্ড পেজটাকে খুঁজে পাচ্ছে না, এই ঘটনাটাকে বেসিক্যালি বলে পেজ ফল্ট। সো এখানে একটা ডিমান্ড পেজিংয়ের ফ্লো চার্ট দেওয়া আছে, আমি জাস্ট এতক্ষণ ধরে এটাই আসলে বুঝাইছি পুরাটা একে একে। আপনাদের জন্য জাস্ট আমি একটু শর্টলি জাস্ট যদি বলি, যে দেখেন কি করতেছে, স্টার্ট অফ এ প্রসেস ইনস্ট্রাকশন, সিপিইউ একটা অ্যাড্রেস জেনারেট করে, অ্যাড্রেস থেকে পেজ নাম্বারটা বের হয়, যদি পেজটা মেইন মেমোরিতে থাকে তাহলে তো সাকসেসফুল, হ্যাপি পাথ, পেজটা মেইন মেমোরিতে আছে, ফেচ দ্য ডাটা অ্যান্ড কমপ্লিট দ্য ইনস্ট্রাকশন, কোনো সমস্যা নেই। বাট যদি পেজটা মেইন মেমোরিতে না থাকে তাহলে পেজ ফল বা পেজ ট্র্যাপ হয়, মানে মেইন মেমোরিতে এখন আনতে হবে। কি করবে, চেক করবে যে মেইন মেমোরিতে ফাঁকা জায়গা আছে কিনা, ফ্রি ফ্রেম আছে কিনা, যেটা বললাম যদি ফ্রি ফ্রেম থাকে তাহলে সে কি করে, ডিস্ক থেকে ওই যে ভার্চুয়াল অ্যাড্রেস যেটা ছিল, এই যে এখানে ডিস্কের যে হার্ড ড্রাইভে যে ভার্চুয়াল মেমোরিতে পেজটা ছিল, সেটাকে সে কী করবে, পেজটা রিড করে সে কী করবে, মেইন মেমোরিতে লোড করে দিবে, দেন আবার কি করবে, প্রসেসটা আবার এই স্টেজের থ্রু দিয়ে যে অ্যাড্রেসটা থেকে মেইন মেমোরির অ্যাকচুয়াল ফ্রেমটা রিড করে নিতে পারবে, মানে সিপিইউ বেসিক্যালি মেইন মেমোরিতে নিয়ে আসা হয়েছে। বাট যদি ফ্রি ফ্রেম না থাকে, মানে যদি মেইন মেমোরিতে জায়গা খালি না থাকে, তাহলে কি করতে হবে, একটা আনইউজড পেজকে সোয়াপ আউট করে বের করে দিতে হবে, যেটা বলছে যে এখানে যে ইফ দেয়ার ইজ নো ফ্রি ফ্রেম, মানে মেইন মেমোরিতে এখন কোনো ফাঁকা জায়গা নাই, তার মানে একটা পার্টিকুলার পেজকে আমার রিপ্লেস করতে হবে, যেটা একটু আগে দেখাইছি যে এখানে পেজ 2 এর প্রসেস 2 এর একটা পেজ ছিল, সেটাকে আমি বের করে দিছি ফ্রেম 4 থেকে প্রসেস 2 এর একটা পেজ ছিল, সেটাকে আমি বের করে দিছি, বের করে দিয়ে কি করছি,
প্রসেস 1-এর পেজ 3 যেটা সিপিইউ এই মুহূর্তে ডিমান্ড করছে সেটাকে নিয়ে আসছে। এই ঘটনাটাকে বলে সোয়াপিন। এই যে এখানে সোয়াপিন করছিলাম আমরা, পেজ 3টাকে আনছিলাম প্রসেস 1-এ, সোয়াপিন করছি, পেজ টেবিলটা আপডেট করে দিছি, যে নতুন যে পেজটা মাত্র লোড হয়েছে, যেটা এই যে বলছিলাম যে পেজ 3টা এতক্ষণ ইনভ্যালিড ছিল, ফর দ্য পেজ 3টা পেজ টেবিলে ইনভ্যালিড ছিল, এটাকে ভ্যালিড করে দিলাম, কারণ ফ্রেম 4-এ তো সেটা এখন অ্যাভেলেবল, যেহেতু অ্যাভেলেবল সব ভ্যালিড করে দেওয়ার পরে দেন নেক্সট স্টেপে আমি কি করব, যে আমি আবার ঘুরে যে হইতেছে আগের মতো করে এই পুরা পেজটাকে রিড করবে সিপিইউ এবং রেস্ট অফ দ্য কাজটা করতে থাকবে। সো দ্যাটস ইট। এইটাই আমি আসলে মানে এখানে যা যা স্লাইডে যা যা আছে এই জিনিসগুলো বুঝাইলাম। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ অফলাইনে এই পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটা দেখবো, যে যখন এই যে বললাম যে কোনো ফাঁকা ফ্রেম যখন না থাকে তখন যে ওল্ডার যে পেজগুলো যেগুলো আনইউজ সেটাকে বের করে দেওয়ার জন্য কিছু অ্যালগোরিদমের ইউজ করা হয়। সো আমরা নেক্সট ক্লাসে আশা করি ওই অ্যালগোরিদমগুলো আসলে একটু দেখবো। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ। আমি আজকে আর অ্যাটেন্ডেন্স নিব না, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন।